হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এমডি বনিয়ামিন পেজ এবং চলশিখি প্ল্যাটফর্ম থেকে আপনাদের জন্য যেই সাজেশন ভিত্তিক ক্লাস দেওয়ার কথা ছিল সেই ক্লাস নিয়ে আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্ট নিয়ে আমি হাজির হয়েছি। আদনান সাইদ মাহাদি, তোমাদের মাহাদি ভাইয়া। আজকে তোমাদের জন্য আমি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থেকে সাজেশন ভিত্তিক ক্লাস নিব ইনশাআল্লাহ। এই সাজেশনের বাইরে থেকে তোমাদের কোনো একটা সিকিউ পার্ট কোনোটাই তোমাদের মিস যাবে না। এই সাজেশনের ভিতরেই তোমাদের পুরোটাই সিকিউ পার্টটা থেকে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো তোমরা যারা যুক্ত আছো লাইভে, তোমাদের যাদের ফ্রেন্ড সার্কেল আছে, যেহেতু এটা ফ্রি ক্লাস, সেহেতু তোমরা সবাই এই বন্ধুবান্ধবদেরকে মেনশন করে আমাদের লাইভে যুক্ত হয়ে যাও। কিছুক্ষণের মধ্যে আমি ক্লাসটা শুরু করে দিব। এতে করে তোমাদের যেই সামনে যে আমাদের এক্সাম আছে, তোমাদের যে এক্সাম আছে এক কথায়, সেই এক্সামের জন্য তোমাদের এই সাজেশন ভিত্তিক ক্লাসটা ইসলামের ইতিহাসের সংস্কৃতির জন্য এই একটা ক্লাসে যথেষ্ট হবে বলে আমি আশা রাখছি। তোমরা শুধু রিভিশন দিবা ইনশাআল্লাহ। এর বাইরে থেকে কোনো সিকিউ আসবে না, তোমাদের পুরোপুরি সিকিউ যে পার্ট সেটা এখান থেকেই পেয়ে যাবা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেকেই সালাম দিয়েছো। হ্যাঁ, বাহ, চমৎকার নাম তো, আব্বু আম্মু ছোট শেহজাদি, তাই না? ফেসবুক এমন একটা জায়গা, নিজের নাম নিজে আকিকা দিতে হয় না, ইচ্ছে মতন রাখলেই হয়, পছন্দ মতো নাম হইলেই হইল, চেঞ্জও করা যায়, সমস্যাও নাই, ইচ্ছে মতন নাম রাখে মানুষজন। আচ্ছা, হ্যাঁ, রূপা আক্তার, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোয়া দাস, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমার ইসলাম না সাধারণ ইতিহাস। হ্যাঁ, সাধারণ যাদের ইতিহাস আছে তাদের জন্য আমাদের ম্যাম রয়েছেন, তিনি অনেক সুন্দরভাবে সাজেশন দিবে ইনশাল্লাহ। ইসলাম শিক্ষা এবং ইতিহাস ক্লাস নিয়ে থাকেন আমাদের ম্যাম। সেই ম্যাম আপনাদের এই সাজেশন ভিত্তিক ক্লাসটা নিবে, সমস্যা নাই, আপনাদের এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ইসরাত জাহান, ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা এক কাজ করতে থাকো যে তোমাদের যাদের ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে লাইভে যুক্ত করো। এতে করে হবে কি যে তোমাদের ফ্রেন্ড সার্কেলরা লাইভে থাকলে তোমাদেরকেও ভালো লাগবে, ইভেন আমাদেরকেও ভালো লাগবে যে তোমরা এতজন স্টুডেন্ট আমাদের সাথে লাইভে যুক্ত আছো। তো তোমাদের ফাবিহা ইসলাম, জাহিদ হাসান নিশো, জি এমডি কামাল, জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। তো যে বিষয়টা আমি বলছিলাম যে আমার ক্লাস হচ্ছে ইসলামের ইতিহাসের সংস্কৃতির সাজেশন ভিত্তিক ক্লাস। এখান থেকে আমি মূলত সিকিউ পার্টগুলো বলবো, আর এমসিকিউ এর আগে যেটা আমরা ক্লাস নিয়েছিলাম সেখানে কিন্তু আমরা এমসিকিউ সলভ করেছি, তার মাধ্যমে অনেক কিছু বলেছি। আজকেও যতটুকু সময় পাই ইনশাল্লাহ এমসিকিউ একটু টাচ দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আর মূল ফোকাসটা কিন্তু আজকে আমাদের সিকিউ পার্ট, ঠিক আছে? এমসিকিউ থাকবে, তবে মূল ফোকাসটা সিকিউ পার্ট। জি রিফাত জাহান, রিফাত, আপনার এক্সাম আছে কালকে, ওকে, সমস্যা নাই, ভাইয়া চলে এসেছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো জি জান্নাত রমণী, ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে প্রথম পত্র সাজেশনটা দিব, এরপর আমি দ্বিতীয় পত্র সাজেশনটা দেব, ঠিক আছে? দেখো, প্রথম পত্র যেটা আমাদের, সেই প্রথম পত্রে আমাদের প্রথম যে অধ্যায়টা রয়েছে, অধ্যায়টার নাম কি? আমাদের জাজিরাতুল আরব। যে অধ্যায় আমাদের মূল টপিক, অধ্যায়ের নাম হচ্ছে প্রাক ইসলামী আরব, যেটা জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ কেন্দ্রিক যে অধ্যায়টা আমাদের, ঠিক আছে? ইভেন এর মধ্যে রয়েছে কি? এর মধ্যে রয়েছে সভ্যতার একটা অংশ, একটা রয়েছে হচ্ছে আরবের ভৌগোলিক অংশ, আরেকটা কি রয়েছে আইয়ামে জাহেলিয়া সম্পর্কে কিছু সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটগুলো আলোচনা করা রয়েছে। হ্যাঁ, মিম ইসলাম, এই সাবজেক্টটা নিয়ে ভয় হয়। এই সাবজেক্ট নিয়ে ভয় হবে কেন? তোমাদের ভাইয়া তো তোমাদের সাথে আছেই, ভয় হওয়ার কিছুই নাই। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই, কোনো সমস্যা নাই, ভাইয়া আছে, তোমাদের দেখাই দিবে। তোমরা জাস্ট হচ্ছে পড়াশোনা করবা একটু ভালো করে মনোযোগ দিয়ে, আর
মনোযোগ সহকারে অ্যান্সার করবা, প্রশ্ন বুঝে অ্যান্সার করবা, তাহলেই দেখবা যে কোনো সমস্যা হবে না, শতভাগ মার্ক পেয়ে যাবা। তো প্রথম আমাদের যে অধ্যায়টা, সেই অধ্যায় থেকে আমরা যে সাজেশনটা, সেই সাজেশনের ক্ষেত্রে আমি আরেকটা কথা বলে নিই। সেটা হচ্ছে যে অন্যান্য ভাইয়ারা তোমাদের সাজেশন দিচ্ছে টিক মার্ক দিয়ে, যে কত পার্সেন্ট মার্ক দিয়ে তোমাদের হচ্ছে দেখাচ্ছে যে কতটা গুরুত্বপূর্ণ। আমি তোমাদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম করব। সেটা হচ্ছে রিফাত দ্বিতীয় পত্রটা ভাইয়া আগে দেন। দ্বিতীয় পত্রটা আমার স্লাইডের শেষে আছে, তো স্লাইডটা আবার গরমিল হয়ে যাবে, একটু অপেক্ষা করো। তোমার তো প্রথম পত্রও লাগবে, এটা তো নট অনলি তোমার হচ্ছে টেস্ট এক্সামিনেশন, তোমার তো বোর্ড এক্সামের জন্যই তো তোমার বেশি ফোকাসটা থাকা উচিত, তাই না? আচ্ছা, তো দেখো আমি তোমাদের সাজেশনটা এইভাবে দিব, তোমাদেরকে একটু কষ্ট করাবো। তোমাদের আমি হুবহু পিডিএফ দিচ্ছি না, তোমাদের আমি বোর্ডে তোমাদের দেখাই দিব কোনগুলো সাজেশন, তোমরা খাতায় নোট করবা। নোট করলে হবে কি, নোট করলে যখন তুমি খাতায় লিখতেছো, নোট করতেছো, যে অধ্যায়ের নামটা লিখবা বা যেই অনুচ্ছেদের নামটা লিখবা, সেখানে মার্ক দিবা, তুমি টিক মার্ক দিবা যে মানে এটা কতটা গুরুত্বপূর্ণ। এতে করে হবে কি, যে তুমি যখন বই খুলবা, ওই অধ্যায়ের প্রতি আমি এখানে সাজেশন দিব, সেই অধ্যায়ের প্রতি তোমার মনোযোগটা বেশি থাকবে, তোমার একটা আকর্ষণ ফিল করবা যে ওই অধ্যায়ের আমি এই অংশটা পড়বো, এটা গুরুত্বপূর্ণ, ভাইয়া বলছিল এটা গুরুত্বপূর্ণ, ভাইয়া বলছিল এই জন্য আমি এটা লিখে রাখছি, এটা গুরুত্বপূর্ণ। তো তোমাদের এই জন্য বলতেছি, তোমরা এখন যদি তোমাদের খাতা কলম কাছে নাও থেকে থাকে, তাহলেও তোমরা পরবর্তীতে ভিডিওটা দেখে তোমরা প্রতিটা পয়েন্টের নাম লিখবা, এভাবে 1-2 মার্ক করে নাম লিখবা, লিখার পয়েন্ট দিবা, পয়েন্ট দেওয়ার পরে এই যে মূল যে হিডিংটা লিখবা, লিখার পরে তুমি এভাবে মার্ক দিবা যে এটা কত পার্সেন্ট গুরুত্বপূর্ণ। ওকে, এভাবে মার্ক দিবা। ওকে, তোমার কাজ হচ্ছে এইটা। তো চলো, আমি সুজন আহমেদ ঠাকুরগাঁও থেকে, ধন্যবাদ ভাইয়া, অনেক দূর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে তুমি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমার কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে না কিনা একটু বলবা তো তোমরা? হ্যাঁ, একটু বলো তো তোমরা আমার কথাটা স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, টেস্টে ফেল করলে ফাইনাল এক্সাম দিতে দেবে না। আমার ক্লাস করে যদি তোমরা ফেল করবা, আমার বিশ্বাস হয় না যে আমার ক্লাস করে তোমরা ফেল করবা। অবশ্য তোমরা হয়তো অনেকেই এখানে আছো যারা নতুন, আমার ক্লাস করো নাই, তো তারপরও ইনশাল্লাহ আশাবাদী তোমরা কেউ ফেল করবা না। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, মাত্রই এই যে একজন বলছো যে ভাইয়া 14-15 তারিখে ইসলাম ইতিহাস পরীক্ষা দিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। মাত্রই একজন আমার এক মিশন টেস্ট A+ কোর্সে, যেটা আমরা সেকেন্ড পত্র থেকে আমরা যে মাত্র 2 থেকে 3টা ক্লাস নিয়েছিলাম, সেখানে আমার এক ভাইয়া আমাকে একটু আগে নক দিয়েছে, AS মিশু। সে একটু আগে আমাকে জানালো যে ভাইয়া আপনি যে মিশন টেস্টের ক্লাসটা নিয়েছিলেন, মাত্র 3টা ক্লাস নিয়েছিলাম মেবি, আমার যতটুকু মনে পড়তেছে, এর মধ্যে থেকেই সে তার পরীক্ষায় 50%-এর উপরে কমন পেয়েছে। তো সেটা আমার জন্য অনেকটাই ভালো লাগার কাজ করে, যে মাত্র 3টা ক্লাস নিয়েছি আমি দ্বিতীয় পত্রের প্রতি, সেখান থেকেই সে 50% কমন পেয়ে গিয়েছে। তো আশা করি তোমাদেরও হতাশ হওয়ার কিছু নাই। তোমরা যারা যুক্ত আছো লাইভে, তোমরা তো হ্যাঁ, থ্যাংক ইউ, তোমরা যারা যুক্ত আছো তারা তো হচ্ছে সাজেশনটা দেখবাই। এরপরে তোমাদের যাদের প্রিপারেশনটা এখনও ভালো মতন হয় নাই, তোমরা FRB 4.0 কোর্সে এনরোল করতে পারবা। সেখানে পুরো কোর্স তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের পড়ানো হবে, প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের MCQ পড়ানো হবে, CQ পড়ানো হবে। মানে বিষয়টা কি, তোমাদের বারবার পড়াচ্ছি আমরা। এতে করে হবে কি, যে তোমার পরীক্ষায় বসলে তোমার কোনো একটা কোশ্চিন আসছে, তোমার জাজ করতে হবে না আচ্ছা এটা কার সাথে মিলতেছে, কার সাথে মিলতেছে না, এটা ভাবারও সময় লাগবে না, দেখলেই বুঝে যাবা যে এটা আলাউদ্দিন খলজির সাথে মিলতেছে, এটা সম্রাট বাবরের সাথে মিলতেছে, বা এটা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের সাথে মিলে যাচ্ছে, দেখলেই বুঝে যাবা। হ্যাঁ, তো চলো আর দেরি না করে ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, দেখো আমাদের প্রথম অধ্যায় হচ্ছে কি, প্রাক ইসলামী আরব, অর্থাৎ ইসলামী আরব, যেটা আমাদের আরবের যে ইসলামী যে শাসনামল, এর আগের যে আলোচনাগুলো, সেটাই হচ্ছে প্রাক ইসলামী আরব। হ্যাঁ, তো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রাক ইসলামী আরব থেকে আমাদের প্রথম যে পড়াটা, সেটা হচ্ছে দেখো প্রাক ইসলামী আরবের ভৌগোলিক অবস্থান, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, আবহাওয়া, উৎপন্ন দ্রব্য এবং জীবজন্তু। তোমাদের বলে রাখি, তোমাদের যে এই প্রথম পত্রে যারা পরীক্ষা দিবা, মানে বোর্ড এক্সামে, এখান থেকে তোমরা মিনিমাম 2 থেকে 3টা, হ্যাঁ 2 থেকে 3টা তোমরা এখান থেকে MCQ পাবা।
এই এতটুকু এই আলোচনার মধ্যেই, হ্যাঁ, বিশেষ করে প্রথম অধ্যায় থেকে পাবা, আর এখান থেকে মিনিমাম 2টা তোমরা এমসিকিউ পাবা। তো সুতরাং তোমাদেরকে বলবো যে এটা এমসিকিউ এর জন্য পড়বা, আর সিকিউ এর জন্য এই কারণে পড়বা যে হচ্ছে এটা তোমাদের সিকিউ এর চাইতে এমসিকিউ বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তবে এতটুকু বলতে পারি যে তোমরা এটা অবশ্যই সিকিউ এর জন্যও পড়বা। সিকিউ এর জন্য এটা আমি ডাবল মার্ক দিয়ে রাখলাম। এখন আসো যে আইয়ামে জাহেলিয়া। এই আইয়ামে জাহেলিয়াটা তোমাদের জন্য আমি বলবো যে সিকিউ এর জন্য এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই আইয়ামে জাহেলিয়ার সামাজিক সাংস্কৃতিক যেই অর্থনৈতিক যে আলোচনাগুলো রয়েছে এখান থেকে এখান থেকে তোমাদের কিন্তু এই আইয়ামে জাহেলিয়া থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, তারপরে আসো হ্যাঁ, হৃদয় হাসান ভাই, আমাদের চিরন্তন সুখী হৃদয় ভাই আমাদের লাইভে যুক্ত থেকে ভাই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তোমরা জানাই দাও ভাইয়াকে তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে। হ্যাঁ, ওকে, দেখো আইয়ামে জাহেলিয়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, বিশেষ করে তোমাদের হচ্ছে এই যে সামাজিক অংশটা এবং এই সাংস্কৃতিক অংশটা, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন চলে আসে, সিকিউ পার্ট চলে আসে। তাহলে এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই 2 নাম্বার পার্টটা। তারপরে আসো তোমাদের হচ্ছে সভ্যতার অংশ থেকে। আগেই বলেছি প্রথম অধ্যায় থেকে আমরা 3টা পার্ট পাবো। একটা হচ্ছে যে ভৌগোলিক অবস্থান আরবের, জাজিরাতুল আরব কেন্দ্রিক। এখান থেকে এমসিকিউ চাইতে তোমরা হচ্ছে সিকিউ চাইতে এমসিকিউ অংশটা বেশি পাবা। তারপরে যেটা হচ্ছে যে আইয়ামে জাহেলিয়া, যেটা প্রথম অধ্যায়ের একদম নিচের অংশে আলোচনাটা, এই আইয়ামে জাহেলিয়া থেকে বিশেষ করে সামাজিক এবং হচ্ছে সাংস্কৃতিক যে অঙ্গনটা রয়েছে আইয়ামে জাহেলিয়ার, এখান থেকে তোমরা সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, তোমরা এটা অনেক ভালো করে পড়বা। তারপরে এখন আসো যে আরেকটা যেটা অংশ আছে যে সভ্যতা। এই সভ্যতা থেকে যদি বলতে চাই তাহলে প্রথম পত্র থেকে তোমাদের যদি দুইটা যদি তোমাদের আসে, মানে কি বলে সিকিউ যদি অংশ আসে তোমাদের, এখানে আরেকটা কথা বলে নিই তোমাদের। হ্যাঁ, দেখো তোমাদের মোট অ্যান্সার করতে হবে কয়টা? অ্যান্সার করতে হবে 7টা সৃজনশীল। হ্যাঁ, কিন্তু তোমাদের প্রশ্ন হবে কয়টা? প্রশ্ন হবে 11টা সৃজনশীল। এই 11টা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে কয়টা? 7টা। 11টা থেকে 7টা অ্যান্সার করতে হবে। এখন দেখো প্রথম পত্রে তোমাদের অধ্যায় কয়টা আছে? প্রথম পত্রে অধ্যায় রয়েছে 7টি। প্রথম পত্রে অধ্যায় রয়েছে 7টি। তাহলে প্রথম পত্রের 7টা অধ্যায় থেকে তোমাকে সৃজনশীল উদ্দীপক বানাইতে হবে, সৃজনশীল প্রশ্ন আনতে হবে কয়টা? 11টা। ঠিক আছে না? তুমি অ্যান্সার করবা কয়টা? 7টা। এখন তুমি দেখো যে এই যে 7টা যে তোমাকে অ্যান্সার করতে হবে, 7টা অ্যান্সার করতে হবে 7টা অধ্যায় থেকে। তাহলে এখন বলো যে 7টা অধ্যায় থেকে যখন 11টা তোমার সৃজনশীল তৈরি করতে যাবে, সেক্ষেত্রে তোমার কি হবে যে কোনো অধ্যায় থাকবে যে অধ্যায় থেকে 2টা করে তোমাকে কি আনতে হবে? সৃজনশীল আনতে হবে। এখন তোমরা যে বিষয়টা জানবা সেটা হচ্ছে যে কোন অধ্যায় থেকে তোমাদের একাধিক সৃজনশীল আসার সম্ভাবনা বেশি। সেইটা হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং হচ্ছে পঞ্চম অধ্যায়। হ্যাঁ, এই 5টা অধ্যায় থেকে তোমার একাধিক সিকিউ আসার সম্ভাবনা সবচাইতে বেশি। এবং বিগত সনের কোশ্চেনগুলো যদি অ্যানালাইসিস করা যায় তাহলে দেখবা যে আচ্ছা, হ্যাঁ, তৌফিক ভাইয়ার সাজেশন থেকেই অনুযায়ী কোশ্চেন আসছে। আমাদের যে কয়জন টিচার রয়েছে, তোমাদের ইনস্ট্রাক্টর ভাইয়া রয়েছে, আপু রয়েছে, সবাই তোমাকে সেইভাবেই সাজেশনটা দেয় যেভাবে তোমার মানে পরীক্ষায় তোমার কমন আসবে। ঠিক আছে, আমরা কিন্তু অ্যানালাইসিস করেই তোমাদেরকে সাজেশনটা আমরা প্রোভাইড করতেছি, যাতে করে তোমাদেরকে আমরা একটা ভালো মার্ক এনে দিতে পারি। ঠিক আছে, পরিশ্রম তোমরাই করবা, শুধু দিক নির্দেশনাটা দিব আমরা। ঠিক আছে, এই যেগুলো ভালো লাগে যে তোমরা আমাদের সাজেশন পড়া তোমরা শতভাগ কমন পাচ্ছ, এটাই আমাদের ভালো লাগা কাজ করে। ঠিক আছে, তাহলে আমি যেটা বলতেছিলাম যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, বিশেষ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, হ্যাঁ, এই 1, 2, 3 এই 3টা অধ্যায় যদি তোমরা ভালো করে পড়ো তাহলে মিনিমাম তোমরা 6টা তোমরা কি করতে পারবা? 6টা সিকিউ তোমরা এখান থেকে সলভ করতে পারবা।
প্রথম পত্রের 1, 2, 3 এই 3টা অধ্যায় যদি ঠিক মতন পড়ো তাহলে তোমার 6টা কমন পেয়ে যাবা। ঠিক আছে, প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে সিকিউ আসবে, আর কিছু কিছু অধ্যায় রয়েছে যেখান থেকে একাধিক সিকিউ আসবে। তার মধ্যে হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চমটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 4টা অধ্যায় থেকে তোমাদের একাধিক সিকিউ আসবে। তাহলে প্রথম পত্র থেকে, হ্যাঁ আনিকা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, যে জিনিসটা বলতেছিলাম, প্রথম পত্র থেকে তোমাদের 2টা সিকিউ আসার সম্ভাবনা সবচাইতে বেশি। 2টা যদি আসেই তাহলে একটা তোমরা কিন্তু মাস্ট বি পাচ্ছ কোথায় থেকে, একটা অবশ্যই পাবা কোথায় থেকে তোমরা, এই হচ্ছে আমাদের এই সভ্যতা থেকে। সভ্যতা থেকে যদি কোশ্চেন করতেই হয়, তাহলে তোমাদের কোশ্চেন করবে কোথায় থেকে, মিশরীয় সভ্যতা থেকে। কোশ্চেন করবে কোথা থেকে, মিশরীয় সভ্যতা থেকে। তোমাদেরকে আমি শতভাগ বলতে পারি যদি সভ্যতা থেকে কোশ্চেন করতে হয় তাহলে সেই কোশ্চেনটা করবে কোথায় থেকে, মিশরীয় সভ্যতা থেকে। তাহলে তোমাদেরকে বলবো যে সভ্যতার ক্ষেত্রে মিশরীয় সভ্যতা তোমাদের জন্য সিকিউর জন্য মোস্ট গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মিশরীয় সভ্যতা। তারপরে থাকলো হচ্ছে গ্রিক সভ্যতা। এই গ্রিক সভ্যতাটা তোমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ, কেননা এই গ্রিক সভ্যতায় সর্বপ্রথম গণতন্ত্রের প্রচলনটা শুরু হয় কোথায়, গ্রিক সভ্যতায়। সেই ক্ষেত্রে তোমাদের এই গ্রিক সভ্যতাটা গুরুত্বপূর্ণ, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মিশরীয় সভ্যতা। এরপরে যদি হয় সেটা হচ্ছে সুমেরীয় সভ্যতা। এই সুমেরীয় সভ্যতা থেকে অনেক কোশ্চেন করার অপশন থাকে, বিশেষ করে এমসিকিউ যদি পার্টে যাও তাহলে মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা সবগুলো সভ্যতাই গুরুত্বপূর্ণ। তবে এই সুমেরীয় সভ্যতা থেকে যেই সুমেরীয়দের যে ধর্ম মন্দিরের নাম কি, তারপরে হচ্ছে যে ইউনিফর্ম লিখন পদ্ধতি কোন সভ্যতার, এই যে ছোটখাটো বিষয়গুলো আছে এগুলো কিন্তু এই অধ্যায়গুলো থেকে চলে আসে। ওকে, তাহলে প্রথম পত্র আরেকবার আরেকবার বলে নেই। প্রাক ইসলামের আরবের ভৌগোলিক অবস্থান, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, আবহাওয়া, উৎপন্ন দ্রব্য এবং হচ্ছে জীবজন্তু। এখান থেকে তোমাদের এটা সিকিউ এর চাইতে এমসিকিউ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে যদি তোমরা আসো হচ্ছে আইয়ামে জাহেলিয়া সামাজিক সাংস্কৃতিক যেই অবস্থাটা রয়েছে এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা অনেকাংশে বেশি। তারপরে যদি বলি যে সভ্যতার দিকে, সভ্যতা থেকে যদি সিকিউ নিয়ে আসতে হয় তাহলে কোথা থেকে নিয়ে আসবে, মিশরীয় সভ্যতা থেকে নিয়ে আসবে। বিগত সময়ের সব কোশ্চেনগুলো সলভ করলে তোমরা দেখতে পাবা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সভ্যতা হচ্ছে মিশরীয় সভ্যতা। হ্যাঁ, তারপরে তোমরা গ্রিক সভ্যতাটা একটু দেখে রাখবা এবং সুমেরীয় সভ্যতাটা দেখে রাখবা। আশা করি এর বাইরে কোশ্চেন হওয়ার কোনো অপশান নাই। এখন আসো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টা কি? দ্বিতীয় অধ্যায় হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমরা পড়তে যাই, সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেই কোশ্চেনটা, যে বিষয়টা প্রধান গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এমসিকিউ এর জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, বাল্যকাল, বেড়ে ওঠা, তার দুধমাতা কে ছিলেন, সেই দুধমাতা কোন গোত্রের ছিলেন, কেন দুধমাতার কাছে গেলেন, তারপরে হচ্ছে যে তার মা কত বছর বয়সে মারা গেলেন, হ্যাঁ, তারপরে তার দায়িত্ব লালন পালনের দায়িত্ব কে নিলেন, তার দাদা, তারপর তার চাচা, তারপরে তাকে প্রথম প্রতিষ্ঠিত নবী হিসেবে কে স্বীকৃতি দিলেন। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো থেকে তোমাদের যদি বলি, হ্যাঁ দ্বিতীয় পত্র দিব ভাইয়া, প্রথম পত্র শেষ করে দ্বিতীয় পত্রটা দেবো, একই সাথে আছে। সেখান থেকে কিন্তু তোমাদের আমি বলবো এমসিকিউর জন্য, হ্যাঁ এমসিকিউ পার্টের জন্য এটা কিন্তু এখান থেকে তোমরা একাধিক কোশ্চেন পাওয়া, এখান থেকে একাধিক কোশ্চেন পাওয়ার সম্ভাবনা তোমাদের রয়েছে এমসিকিউ থেকে। এখন আসো যে সিকিউ পার্টের কথা যদি বলি, তাহলে হিজরত এবং মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা, এখান থেকে তোমাদের সিকিউ পার্টটা আসার সম্ভাবনা সবচাইতে বেশি। হ্যাঁ, এখান থেকে সিকিউ পার্ট আসার সম্ভাবনা সবচাইতে বেশি। তাহলে হিজরত এবং মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার পরে তিনি কিভাবে এই মদিনা রাষ্ট্রের যে বিবাদমান গোত্র ছিল, বিশেষ করে আউস খাজরাজ, এদের মাঝে যে তিনি সন্ধি স্থাপন করলেন, মদিনা সনদ নিয়ে আসলেন, মদিনা রাষ্ট্র ধীরে ধীরে প্রতিষ্ঠা করলেন, এই বিষয়গুলো থেকে তোমরা কিন্তু এই হিজরত পয়েন্টটা কেন এনেছি, যে তিনি তার স্বজাতির কাছ থেকে তিনি বিতাড়িত হলেন, স্বজাতির কাছে তিনি আশ্রয় পেলেন না, সেই ক্ষেত্রে তিনি মদিনায় গিয়ে কী করলেন, একটা স্বাধীন সার্বভৌম একটা গণতান্ত্রিক ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। আচ্ছা, মিশরীয় সভ্যতা থেকে আগের পরীক্ষায় আসছিল, এখন কি আবার দিতে পারে? হ্যাঁ, বিষয়টা কি যে প্রতিটা তোমাদের তো এক একজনের বোর্ড এক একটা, তাই না?
বোর্ড তো আলাদা, কারো রাজশাহী বোর্ড, কারো ঢাকা বোর্ড, কারো যশোর বোর্ড, কারো কুমিল্লা বোর্ড, বোর্ড তো আলাদা, তাই না? তো বোর্ডের ক্ষেত্রে যে এখানে দেখা হয় না যে আগে যেটা আসছিল পরে সেটাই আসতেছে, বা তোমাদের ট্রেনার যারা হচ্ছে ইয়ে আসছে মানে কোশ্চিন যারা তৈরি করে তারা যে ওই সেম টিচারই কোশ্চিন তৈরি করে এমনও বিষয়টা না। হ্যাঁ, সুতরাং তোমাদের হচ্ছে জানতে হবে আলোচনা, জানতে হবে তোমাদের আলোচনা জানতে হবে, তারপর যেখান থেকে কোশ্চিন আসুক না কেন আলোচনা জানা থাকলে তোমরা তো সেখান থেকে অ্যান্সার করবা, ঠিক আছে না? দেখো তাহলে যদি আমি বলি যে সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ কি, হিজরত, মদিনা রাষ্ট্র, আর যুদ্ধের ক্ষেত্রে যদি বলি তাহলে বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ প্লাস খন্দক যুদ্ধ। হ্যাঁ, খন্দক যুদ্ধ প্লাস খন্দক, এই তিনটা যুদ্ধ তোমরা পড়বা, আলাদা আলাদা করে পার্ট মানে ভাগ করবা। প্রথমত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য, নবুয়ত প্রাপ্তি, মাক্কি জীবনে মানে কিভাবে তিনি প্রথম আবিসিনিয়ায় কারা হিজরত করলেন, তারপরে হচ্ছে যে আকাবার শপথ এখানে কয়বার হইল, তারপরে হচ্ছে যে তার প্রথম ইসলাম গ্রহণ করলেন কে, সর্ববয়স্ক পুরুষ হিসেবে ইসলাম গ্রহণ করলেন কে, এই বিষয়গুলো তোমরা দেখবা এখানে। হ্যাঁ, এই প্রথম পত্রে এখানে এমসিকিউর জন্য। আর সিকিউর জন্য হিজরত, মদিনা রাষ্ট্র এবং এই যুদ্ধ, এই দুটা থেকে তোমাদের সিকিউ আসার সম্ভাবনা সবচাইতে বেশি। তারপরে সিকিউ আসার সম্ভাবনা আছে সেটা হচ্ছে যে হুদাইবিয়ার সন্ধি। এই হুদাইবিয়ার সন্ধিকে আল কোরআনে কি বলা হয়েছে, ফাতহুম মুবিন বলা হয়েছে। আচ্ছা, তোমরা পরবর্তীতে ভিডিওটা দেখতে পারবা, তারপরে তোমরা আচ্ছা ওকে সমস্যা নাই। তো হুদাইবিয়ার সন্ধিকে কি বলা হয়েছে, ফাতহুম মুবিন বলা হয়েছে, ঠিক আছে? এই ফাতহুম মুবিন যে বলা হলো হুদাইবিয়ার সন্ধি, এবং এই হুদাইবিয়ার সন্ধি কিন্তু মক্কা বিজয়ের অন্যতম কারণ, ঠিক আছে? তো এই হুদাইবিয়ার সন্ধির লঙ্ঘনের কারণেই কিন্তু মক্কা বিজয় হয়। সুতরাং এটাও কিন্তু তোমাদের জন্য মোস্ট গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ইভেন দ্বিতীয় পত্র থেকে তোমরা কিন্তু দুইটা সিকিউ পার্ট পাওয়ার সম্ভাবনা তোমাদের অনেক বেশি, সুতরাং তোমরা এটা কিন্তু দেখে রাখবা। ওকে, তাহলে পরের স্লাইডে চলে যাচ্ছি। তাহলে যুদ্ধ কি কি বললাম, বদর, উহুদ এবং হচ্ছে খন্দক, এই তিনটা যুদ্ধ তোমরা যদি ভালো করে পড়ো। খন্দক যুদ্ধটা এই জন্য গুরুত্বপূর্ণ কারণ সেখানে সামরিক ক্ষেত্রে নতুন এক কৌশল অবলম্বন করা হয়েছিল। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন, পরীক্ষা খনন করেছিলেন। তো সুতরাং তোমরা এই খন্দক যুদ্ধটা একটু দেখে রাখবা। ওকে, তারপরে আসো আল্লাহ তৃতীয় অধ্যায় খোলাফায়ে রাশেদিন। তৃতীয় অধ্যায় যদি বলতে যাই তাহলে তৃতীয় অধ্যায়ে আমাদের গুরুত্বপূর্ণ যদি বলি তাহলে আমাদের সবগুলোই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তৃতীয় অধ্যায়ের সবগুলোই গুরুত্বপূর্ণ, তবে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, তাহলে আমরা কি দেখতেছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন কার্য, তার সাম্রাজ্য বিস্তার এবং তার এই প্রশাসনিক যেই ডাইভার্সিটিটা, এই জিনিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ওকে, তাহলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে যদি বলা যায় তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলা হয়, দ্য সেভিয়ার অফ ইসলাম, তিনি ইসলামের ত্রাণকর্তা স্বরূপ। এই কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপরে আসো যে এখানে যে চারটা অংশ আছে, হ্যাঁ, এই চারটা অংশই তোমাদের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, চারটাই এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। তারপর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিকিউ এর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে এখান থেকে এমসিকিউ পার্ট তোমরা পাবা, বিশেষ করে তাকে জুন্নুরাইন বলা হয়, তারপরে হচ্ছে যে জুন্নুরাইন বলা হয়, তারপরে জামিউল কোরআন বলা হয়ে থাকে, এবং বৃদ্ধ বয়সে তিনি অবরুদ্ধ হন। এই বিষয়গুলো থেকেও সিকিউ আসতে পারে, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর আসো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুটাও গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা এই অধ্যায় থেকে তোমরা একাধিক কি পাবা, একাধিক সিকিউ পাবা। সেক্ষেত্রে তোমাদের বলে রাখি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জন্য পড়বা কারণ মূল যে খিলাফত আমরা যেটা জানি, মূল খিলাফতি ধারাটা কিন্তু এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমেই শেষ হয়ে যায়। ওকে, তাহলে এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও তোমরা সিকিউ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরে যদি তোমরা পাও, সবচেয়ে বেশি পাওয়ার সম্ভাবনা বেশি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আর এমসিকিউ এর জন্য কিন্তু এই চারটাই গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্য চারটাই গুরুত্বপূর্ণ। ওকে, ঠিক আছে, পরবর্তী স্লাইডে যাই।
চতুর্থ অধ্যায় উমাইয়া খিলাফত। হ্যাঁ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে হচ্ছে খোলাফায়ে রাশিদিন, তারপরে যে অধ্যায়টা আসতেছে সেটা হচ্ছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক যেই উমাইয়া খিলাফত। ঠিক আছে, তাহলে সেই উমাইয়া খিলাফত সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে কি করতে হবে? উমাইয়া খিলাফত সম্পর্কে আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, এখন দেখো যে উমাইয়া খিলাফত যদি কোশ্চিন আসে, মানে তোমাদের যদি সিকিউ পার্টটা আসে, সিকিউ পার্টের ক্ষেত্রে তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে উমাইয়া রাজবংশের প্রতিষ্ঠার যে ইতিহাস। হ্যাঁ, এখান থেকে তোমাদের কোশ্চিন আসার সম্ভাবনা অনেক বেশি, এবং কারবালার যে মর্মান্তিক যে ঘটনা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই মর্মান্তিক হৃদয় বিদারক যে শাহাদতের ঘটনা, এখান থেকে আমি বলবো তোমাদের এখান থেকে সিকিউ পার্ট আসার সম্ভাবনা অনেক বেশি। এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, অনেক বেশি। হ্যাঁ, তারপরে যদি বলি যে এই অধ্যায়ে সিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি কোথায়, সেটা হচ্ছে খলিফা আল ওয়ালিদ ইবনু আব্দুল মালিক। ঠিক আছে, খলিফা আল ওয়ালিদ ইবনু আব্দুল মালিক, কারণ ইনার আমলেই কি হয়, ইসলামী সাম্রাজ্য, ইসলামী খেলাফত পূর্ব দিকে সিন্ধু পর্যন্ত এবং পশ্চিমে একদম স্পেন পর্যন্ত বিস্তৃত হয়। সেই ক্ষেত্রে তোমাদের এই খলিফা ওয়ালিদ ইবনু আব্দুল মালিক, ইনারটা ভালো করে পড়বা, কারণ এই সময় আমরা হাজ্জাজ বিন ইউসুফ, তারিক বিন জিয়াদ, মুসা বিন নুসাইর, হ্যাঁ, এদের আমরা যেই মোহাম্মদ বিন কাসেম, এদের আলোচনা কিন্তু এই অধ্যায়ের এই খলিফা আল ওয়ালিদ ইবনু আব্দুল মালিকের সময়কারী আলোচনা। হ্যাঁ, এখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে আসো উমাইয়া সাধু পুরুষ যেটা বলা হয়, ওমর ইবনু আব্দুল আজিজ, কারণ তাকে ধর্মীয় দিক থেকে তাকে অনেকটা প্রাধান্য দেওয়া হয়। ইভেন তাকে কিছু ক্ষেত্রে এমনও তার উপর এক্সকিউজ দেওয়া হয়, তার উপর হচ্ছে যে তাকে বলা হয় থাকে অনেক ক্ষেত্রে কি, যে উমাইয়া রাজবংশের পতনের জন্য অন্যতম কারণ হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজ। তো এই যে ছোটোখাটো বিষয়গুলো রয়েছে, এই ক্ষেত্রে আমি বলবো ওমর ইবনে আব্দুল আজিজটাও তোমাদের জন্য সেম গুরুত্বপূর্ণ। তোমাদের এই চতুর্থ অধ্যায় থেকে তোমরা যদি সিকিউ কমন পেতে যাও, তাহলে আমি বলবো খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের যেই শাসনামলটা আছে এটা খুব ভালো করে পড়বা, তারপর ওমর ইবনে আব্দুল আজিজ পড়বা, এবং হচ্ছে কারবালার যে মর্মান্তিক ঘটনা এটা পড়বা। হ্যাঁ, আর আলী রাদিয়াল্লাহু তাআলা যেহেতু পড়তেইছো, সেই ক্ষেত্রে তোমরা উমাইয়া বংশের যে প্রতিষ্ঠার যে ইতিহাসটা, সেটা ওখান থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবা। সুতরাং এটা নতুন করে পড়ার প্রয়োজন পড়বে না। আরেকটা হচ্ছে যে খলিফা আব্দুল মালিকের সাম্রাজ্য সুদৃঢ়করণ, এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, কেননা এই খলিফা মালিককে কি বলা হয়, রাজেন্দ্র বলা হয়, রাজাদের পিতা, মানে রাজাদের পিতা, অনেক রাজাদের পিতা সে রাজেন্দ্র, এই জন্য তাকে বলা হয় রাজেন্দ্র। এই আব্দুল মালিক তিনি সাম্রাজ্যকে খলিফা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী সময়ে এই উমাইয়া খিলাফতটাকে তিনি নিজ হাতে খুব শক্তভাবে এটাকে কি করেছিলেন, শক্তভাবে এই দায়িত্বটা গ্রহণ করেছিলেন, এবং উমাইয়া খিলাফতকে তিনি একটা সুদৃঢ় ভিত্তির প্রতি হ্যাঁ মেন বই থেকে পড়লে বেশি ভালো হয়। ঠিক আছে, যেহেতু এখানে সবাই তোমরা আমার ক্লাস করো নাই, সেহেতু মেন বই থেকেই তোমরা পড়বা। ওকে, তো সেই ক্ষেত্রে ওমর ইবনু খলিফা আব্দুল মালিক ইবনু মারওয়ান, ইনি কিন্তু এই উমাইয়া খিলাফতকে সুদৃঢ় ভিত্তির উপর একটা দাঁড় করিয়েছিলেন। এই কারণে এই খলিফা আব্দুল মালিক ইবনু মারওয়ান অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপরে আসো পঞ্চম অধ্যায় আব্বাসী খিলাফত। পঞ্চম অধ্যায়টাও অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকেও তোমরা দুইটা কোশ্চেন সিকিউ পার্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে এমসিকিউ পার্টের ক্ষেত্রে আমি বলবো যে এখানে তোমরা একটু ভালো করে বিগত সনের কোশ্চেনগুলো দেখবা, এবং তোমাদের বোর্ড বইয়ের শেষের যেই কোশ্চেনগুলো রয়েছে সেগুলো দেখবা। আর তোমরা যারা এফআরবি কোর্সে ভর্তি হবা, সেখানে তো তোমরা হচ্ছে যে বিগত 2015 সাল থেকে 25 সাল পর্যন্ত 10 বছরের বিগত সনের কোশ্চেনগুলো সলভ পাবাই। সেই ক্ষেত্রে তোমাদের কষ্টটা করতে হবে না এক্সট্রাভাবে। ঠিক আছে, আচ্ছা, আমাদের দ্বিতীয় পত্র পরীক্ষা হবে। হ্যাঁ, দ্বিতীয় পত্রটা আমি দিয়ে দিচ্ছি ভাইয়া, প্রথম পত্রটা শেষ করে একটাই যেহেতু ক্লাস। হ্যাঁ, অর্থাৎ ইসলামের ইতিহাস ও সংস্কৃতির সাজেশন, এখানে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটো মিলে সাজেশন ক্লাস আজকে। ওকে, তাহলে এখন আসো
হ্যাঁ, বোর্ড বই থেকে পড়লে সব কমন, বোর্ড বইয়ের বাইরে থেকে কমন পড়ার তো কোনো অপশান নাই, তাই না? তোমাদের যে মূল সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন হওয়ার কোনো অপশান নাই, সুতরাং তোমরা বোর্ড বইটা ভালো করে পড়বা। এখন আসো আব্বাসী খিলাফত। আব্বাসী খিলাফতে অনেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে আব্বাসী আন্দোলন। আব্বাসী আন্দোলন কি এবং আব্বাসী আন্দোলনের যে সূত্রপাত, কাদের মাধ্যমে কারা এই সূত্রপাতটা করেছিল, সেই বিষয়টা। আব্বাসীদের পরিচয়, আব্বাসী আন্দোলন, বিশেষ করে এই আব্বাসী আন্দোলন এবং আবুল আব্বাসের যে সাফা উপাধি গ্রহণ করা, এটা কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপরে যদি কোশ্চিন আসে তাহলে আবু জাফর আল মনসুর থেকে আসতে পারে, কারণ তিনি বাগদাদ নগরীকে খুব সুন্দরভাবে প্রতিষ্ঠা করেছিলেন এবং আব্বাসী খিলাফতকে একটা সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করিয়েছিলেন আবু জাফর আল মনসুর। ঠিক আছে, তারপরে আসো যে এই অধ্যায়টা অনেক বড়, তোমাদের মূল বই দেখবা অনেক বড় একটা অধ্যায়, অনেক আলোচনা, কারণ 500 বছরের একটা সাম্রাজ্যের একটা ইতিহাস তোমরা পড়বা, অবশ্যই এটা অনেক বড় হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে যদি বলি যে তোমাদের সিকিউর জন্য সবচেয়ে যদি গুরুত্বপূর্ণ বলি, তাহলে খলিফা হারুনুর রশিদ এবং তার যে দুই সন্তান, বিশেষ করে আল আমিন এবং আল মামুন, এদের মধ্যে যে গৃহযুদ্ধটা শুরু হয়েছিল, এর পরবর্তীতে খলিফা আল মামুনের যেই হচ্ছে জ্ঞানগত দিক থেকে যেটা বলতে পারি যে তিনি এই বাগদাদ নগরীকে জ্ঞানের স্বর্গরাজ্যে পরিণত করেছিলেন খলিফা আল মামুন। সেই ক্ষেত্রে এই খলিফা আল মামুন আল আমিনের মধ্যে যে গৃহযুদ্ধ, এটা তোমরা অনেক ভালো করে দেখবা। এখান থেকে যদি সিকিউ হতে হয় তাহলে এখান থেকেই হতে হবে। তারপরে আসো যে তোমাদের যে বিষয়টা একটু ধারণা নিতে হবে যে ক্রুসেড যুদ্ধটা কি, ক্রুসেড যুদ্ধের কারণ এবং ফলাফল কি হয়েছিল, এইটা, এবং হচ্ছে সালাউদ্দিন আইয়ুবী, এই দুটাই তোমাদের জন্য আমি বলবো খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও সিকিউর জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, আর আরেকটা বিষয় যে তোমাদের একটু ধারণা রাখতে হবে যে আব্বাসী শাসনামলে জ্ঞান বিজ্ঞান চর্চা, বিশেষ করে হাদিস শাস্ত্রে বলা যায় যে হাদিস শাস্ত্রের স্বর্ণযুগ বলা হয় আব্বাসী খিলাফতকে। হ্যাঁ, হাদিস শাস্ত্র গবেষণা এবং হাদিসের সংকলন, হাদিস গ্রন্থ যে সহিহ বুখারী, মুসলিম, তারপরে আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই সব গ্রন্থগুলো কিন্তু এই আব্বাসী খিলাফত শাসনামলে কিন্তু কি হয়, গ্রন্থাকারে লিপিবদ্ধ হয়। ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমরা এই আব্বাসী শাসনামলে জ্ঞান বিজ্ঞান চর্চা, বিশেষ করে জাবির ইবনে হাইয়ান, ইবনে সিনা, হ্যাঁ, আল খাওয়ারিজমি, এই নামগুলো কিন্তু আসে এই আব্বাসী আমলেই। ঠিক আছে, তাহলে সিকিউর জন্য এটা বলবো এমসিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা কি এমসিকিউর জন্য এটা অনেকটাই গুরুত্বপূর্ণ। ষষ্ঠ অধ্যায় আসো স্পেনে উমাইয়া শাসন যদি বলি তাহলে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বললে আমি তোমাদেরকে বলবো যে স্পেনে মুসলমানদের দ্বারা যে বিজয়, এই বিজয়ের কাণ্ডারি কে ছিলেন, কাদের মাধ্যমে বিজয়টা হয়েছিল, এই বিষয়টা একটু দেখবা। এর কারণ, বিশেষ করে এর কারণ এবং ঘটনা প্রবাহ, এই দুইটা ভালো করে দেখবা। আশা করা যায় এখান থেকে তোমরা হচ্ছে সিকিউ পেতে পারো। এখন আসো আব্দুর রহমান আর দাখিলের চরিত্র কৃতিত্ব। ষষ্ঠ অধ্যায় যদি স্পেনে উমাইয়া শাসন, এই অধ্যায়টা তোমরা যদি দেখো, এখানে তোমরা 3টা আব্দুর রহমান পাবা, আব্দুর রহমান আর দাখিল, আব্দুর রহমান আল ওয়াসিদ এবং তৃতীয় আব্দুর রহমান পাবা। এর মধ্যে তোমাদের সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, এখান থেকে যদি কোশ্চেন করতে হয়, যদি একটা কোশ্চেন করতে হয় সিকিউ এর জন্য, তাহলে আমি বলবো তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তৃতীয় আব্দুর রহমান। এই তৃতীয় আব্দুর রহমানই মূলত স্পেনে যে উমাইয়া খিলাফত, এটা কিন্তু উমাইয়া খিলাফত। ঠিক আছে, এই উমাইয়া খিলাফতের যে প্রথম নিজেকে খিলাফতের আমির হিসেবে ঘোষণা করেন, খলিফা হিসেবে ঘোষণা করেন, সেটাই হচ্ছে তৃতীয় আব্দুর রহমান। ঠিক আছে, ইনি কি করেন, স্পেনে যে জাতীয়তাবাদী যে আন্দোলন শুরু করেছিল ওমর ইবনে হাফসন, একে কিন্তু পরাজয় করে এই খিলাফতের শাসনামলটাকে অনেক সুদৃঢ় করেছিলেন। সেই জন্য তোমাদের যদি পড়তে হয়, তোমাদের যদি মনে করো যে আমরা একটা পড়বো, তাহলে তোমাদের অবশ্যই তৃতীয় আব্দুর রহমানকে তোমরা পড়বা। ঠিক আছে, আর দ্বিতীয় আব্দুর রহমান আর দাখিল, এটা তোমাদের একটু জেনে রাখবা, খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে জেনে রাখবা। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে স্পেনের জাতীয়তাবাদী নেতা ওমর ইবনে হাফসনকে পরাজয় করে তৃতীয় আব্দুর রহমান তিনি কি করেছিলেন, সেখানে প্রথম নিজেকে খলিফা হিসেবে দাবি করেছিলেন, স্বাধীন একটা খিলাফত হিসেবে, এই স্পেন কেন্দ্রিক একটা
খিলাফত শাসনামল হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। হ্যাঁ, তাহলে তোমরা কি পড়বা, এটা পড়লেই তোমরা আমি আশা রাখি এখান থেকে তোমাদের কমন চলে আসবে। তারপরে আসো যে সব শেষের যে অধ্যায়, সপ্তম অধ্যায়। এই সপ্তম অধ্যায় থেকে তোমাদের যদি বলি যে উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত, এই ফাতেমি খিলাফত প্রতিষ্ঠার যেই ফাতেমি খিলাফতটা যেই শুরু হলো, মানে খিলাফতের যে যাত্রাটা শুরু হলো, এই যাত্রাটা তোমরা একটু ভালো করে দেখবা, আশা করি তোমাদের এখান থেকেই কমন পেয়ে যেতে পারো। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যে এখান থেকে যদি তোমরা মনে করো যে সিকিউর জন্য গুরুত্বপূর্ণ যদি মনে করতে চাও যে আমি এখান থেকে অ্যান্সার করতে চাই, তাহলে তোমাদেরকে অবশ্যই খলিফা আল মুইজ এবং আল আজিজের ক্ষমতা গ্রহণের যে ইতিহাস, তাদের চরিত্র কৃতিত্ব এবং তাদের শাসনামলের যে তাদের কৃতিত্ব, এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে খলিফা উবাইদুল্লাহ আল মাহাদি, এই সম্পর্কেও তোমরা জেনে নিবা। এই তিনটা, এই উত্তর আফ্রিকায় যে ফাতেমি খিলাফত, এই ফাতেমি পুরা খিলাফতকে তোমরা এই 1, 2, 3 এই তিনটা ভাগে ভাগ করবা। ভাগ করার পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে খলিফা আল মুইজ এবং আল আজিজের ক্ষমতা গ্রহণের যে ইতিহাসগুলো, এটা খলিফা উবাইদুল্লাহ আল মাহাদি, এই দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর যদি তোমাদের এমসিকিউর কথা বলতে চাই, তাহলে এমসিকিউ তোমাদের সব এই পুরো অধ্যায় তোমাদের একবার পড়তে হবে, না হলে কিন্তু তোমরা হচ্ছে এমসিকিউ যেহেতু তোমাদের মানে ফুল সিলেবাস, সেহেতু তোমরা কিন্তু অনেক জায়গায় আটকায় যাবা। সেক্ষেত্রে আমি বলবো তোমরা পুরোটাই একবার পড়ে নিবা। ঠিক আছে, আচ্ছা, প্রথম পত্র নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন করতে পারো। ডাক দেন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর ভাই, একটু পানি দেন তো। আচ্ছা, জান্নাতুল নিহা সুন্দর কোশ্চেন করছো, যে আমি তো এতক্ষণ তোমাদের সামনে পড়াচ্ছি, তোমাদেরকে সাজেশন দিচ্ছি, যেহেতু ফ্রি ক্লাস, তোমরা অনেকেই ক্লাস করো নাই, সেই ক্ষেত্রে আমাকে অনেকে চেনো না, যে বেসিক টু অ্যাডভান্স 5.0 কোর্সে যারা এনরোল করো নাই, বা আমাদের যেই ওয়ান শট এমসিকিউ যে ক্লাস ছিল সেটাও করো নাই, কিংবা হচ্ছে যে দ্বিতীয় পত্রের যেটা আমাদের A+ নিশ্চিতকরণের জন্য যে আমরা ফ্রি কোর্স লঞ্চ করেছিলাম, সেখানেও হয়তো ক্লাস করো নাই, এই জন্য হয়তো আমার নামটা জানো না। ওকে, আমার পরিচয়টা একটু ছোট্ট করে দিই। আমার নাম হচ্ছে আদনান সাইদ মাহাদি, সবাই মানে মাহাদি ভাইয়া বলেই ডাকে। আর আমি পড়াশোনা করতেছি রাজশাহী ইউনিভার্সিটিতে, মাস্টার্স করতেছি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে, আর আমার বাসা হচ্ছে জয়পুরহাট জেলায়। ঠিক আছে, প্রথম অধ্যায়টা দেন। প্রথম অধ্যায় তো শেষ করছি ভাইয়া। হ্যাঁ, লামিয়া জুই বলেছ সপ্তম অধ্যায় কঠিন লাগে। আচ্ছা আচ্ছা, উবাইদুল্লাহ আল মাহাদি, তাই না? জান্নাতুল নিহা। ওকে ভাইয়া, মূল বিষয়টা দেখো যে লামিয়া জুই বলেছ সপ্তম অধ্যায় কঠিন লাগে। সেই ক্ষেত্রে তোমাকে একটা কথা আমি বলি ভাইয়া, দেখো যে আমাদের তো আলটিমেটলি কি করতে হবে, আমাদের 7টা সৃজনশীল সলভ করতে হবে। কয়টা? 7টা সৃজনশীল সলভ করতে হবে। সেই ক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই 5টা অধ্যায় যদি তোমরা পড়ো, তাহলে ষষ্ঠ এবং হচ্ছে সপ্তম, এই 2টা অধ্যায় তোমাদের পড়াই লাগবে না। আমি যদি এইভাবে বলি যে তোমরা যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই 5টা অধ্যায় যদি খুব ভালোভাবে পড়ো, তাহলে তোমাদের এই ষষ্ঠ এবং সপ্তম পড়াই লাগবে না। সেক্ষেত্রে তোমাদের বলবো যে, আমি বলবো না যে তোমাদের পড়তে হবে না, আমি বলবো যে তোমরা অবশ্যই পড়বা, তবে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। এই 4টা অধ্যায় যদি পড়ো, তাহলে দেখবা যে তোমাদের যে 11টা সিকিউ পার্ট আসবে, 11টা তোমাদের যে কোশ্চিন আসবে, এই 11টা কোশ্চিনের মধ্যে তোমরা 7টা কিন্তু এই 4টা অধ্যায় থেকে কমন পেয়ে যাবা। ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমাদের বলবো, যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা চলতেছে, সেহেতু টেস্ট পরীক্ষা যেহেতু তোমাদের দ্বিতীয় পত্র কেন্দ্রিক পড়াশোনা করতে হবে, সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা এখন সবগুলো অধ্যায় পড়ে নিবা। এতে করে হবে কি, টেস্ট পরীক্ষায় তো ভালো একটা ফলাফল আসবেই ইনশাল্লাহ, এবং এই যে একবার পড়ে রাখতেছো বা কঠিন লাগতেছে, তারপরেও একবার যে বুঝতেছো বা বোঝার চেষ্টা করতেছো, এতে করে হবে কি যে তোমার যখন বোর্ড এক্সাম আসবে, তখন দেখবা যে একবার রিভিশন দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে
আমরা দ্বিতীয় পত্রটা শুরু করব। হ্যাঁ, আচ্ছা দেখো, আমরা দ্বিতীয় পত্র শুরু করতেছি। লামি হাওলাদার, ওয়ালাইকুম সালাম। কোনো সময় করি নাই। ওকে ভাইয়া, সমস্যা নাই। আপনি FRB 4.0 কোর্সে এনরোল করলে আমাকে পেয়ে যাবেন। আমি সহ আপনার আরও যেসব ভাইয়ারা রয়েছে, ইনস্ট্রাক্টর রয়েছে, সবাইকে পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আমরা আর সময় না বাড়িয়ে আমি দ্বিতীয় পত্রের সাজেশন ক্লাসটা শুরু করে দিই। ঠিক আছে, আচ্ছা আজকে তো ইসলাম ক্লাস হওয়ার কথা ছিল। আসলে আপনাদের যে ইনস্ট্রাক্টর ছিল ইসরাত ম্যামের দাদি মারা গিয়েছেন, সেই জন্য তিনি বাসায় গিয়েছেন। এই কারণেই তোমাদের ইসলাম শিক্ষা ক্লাসটা হয় নাই। ইনশাল্লাহ ভয় পাওয়ার কিছু নাই। তোমরা হচ্ছে সাজেশন ক্লাসটা পেয়ে যাবা, ভয় পাওয়ার কিছু নাই, চিন্তা করারও কিছু নাই। ঠিক আছে, দ্বিতীয় পত্র খুব কঠিন কেন ভাইয়া? দ্বিতীয় পত্র তো বাংলাদেশের ইতিহাস, দ্বিতীয় পত্র কঠিন লাগবে কেন? আচ্ছা, তুমি যেহেতু বললা সেহেতু একটু শুধু বলে নিই, তারপরে আমি চলে যাব। তোমাদের যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রয়েছে, প্রথম পত্রের আলোচনাটা কি এবং দ্বিতীয় পত্রের আলোচনাটা কি? প্রথম পত্রের আলোচনাটা হচ্ছে যে মানে একটা হচ্ছে যে আরব উপদ্বীপ কেন্দ্রিক ইসলামী খিলাফত, ইসলামী আন্দোলন, ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা। হ্যাঁ, এটা হচ্ছে কোথায়? একটা আমরা পড়তেছি, প্রথম পত্র আমরা পড়তেছি আরব উপদ্বীপ কেন্দ্রিক এবং সৌদি আরব বা তৎকালীন যে জাজিরাতুল আরব, এই আরব উপদ্বীপ কেন্দ্রিক পড়াশোনাটা। দ্বিতীয় যে পত্রটা রয়েছে, দ্বিতীয় পত্রটা হচ্ছে অ্যাজ এ মুসলিম এবং অ্যাজ এ বাংলাদেশি এবং সাবকন্টিনেন্ট আমরা কি ভারত উপমহাদেশ। ঠিক আছে, এই ভারত উপমহাদেশ যেহেতু আমাদের বসবাস, তাহলে এই ভারত উপমহাদেশে ইসলাম কিভাবে আসলো, এই ইসলামী সাম্রাজ্য কাদের দ্বারা পরিচালিত হয়েছে, কিভাবে সময়ের পরিব্যাপ্তিটা ঘটলো, পট পরিবর্তনটা হলো, এইটাই কিন্তু আমাদের দ্বিতীয় পত্র। ঠিক আছে, তাহলে তোমরা যদি এইভাবে মানসিকভাবে প্রিপারেশন নাও যে প্রথম পত্র আমরা পড়তেছি কি, প্রথমে আইয়ামে জাহেলিয়া পড়লাম, আরব উপদ্বীপ পড়লাম, এর আগে আমরা পড়তেছি কি যে গোটা পৃথিবীতে যেই সভ্যতাগুলো ছিল, বিশেষ করে এই আরব উপদ্বীপের আশেপাশে, এই সভ্যতাগুলো নিয়েও পড়তেছি। তারপরে আমরা পড়তেছি রাসূল ইসলামের জন্ম, রাসূল ইসলাম বেড়ে ওঠা, মদিনা রাষ্ট্র, তারপরে খোলাফায়ে রাশেদা, তারপরে উমাইয়া খিলাফত, আব্বাসী খিলাফত, তারপরে স্পেনে উমাইয়া খিলাফত, তারপরে হচ্ছে আফ্রিকায় ফাতেমি খিলাফত। এইভাবে কি পড়তেছি আমরা, এই আরবের যে ভৌগোলিক অবস্থান এর মাধ্যমে আমরা পড়তেছি। হ্যাঁ, দ্বিতীয় পত্রে এসে আমরা কি দেখতেছি যে প্রথমে আমরা পড়তেছি যে সর্বপ্রথম এই ভারত উপমহাদেশে ইসলামী কারা অভিযান পরিচালনা করলো, তারপরে হচ্ছে যে কোন শাসনামল কতদিন করলো, বিশেষ করে দিল্লির সালতানাত, তারপরে হচ্ছে আমরা কি পাচ্ছি যে মুঘল বংশ পাচ্ছি। ঠিক আছে না, তারপরে আমরা আস্তে আস্তে এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় পাচ্ছি। এই তো, ঠিক আছে, ওকে। হ্যাঁ, লামিয়া হাওলাদার যেটা বলেছো যে এইটাই তো ফাইনাল, এইটা কি ফাইনাল সেশন? হ্যাঁ, সাজেশন এটা তোমাদের শুধুমাত্র টেস্ট পরীক্ষার জন্য না, এটা তোমাদের বোর্ড এক্সামের জন্য এই সাজেশন। ঠিক আছে, আর পরবর্তীতে যেহেতু তোমাদের সিলেবাস চেঞ্জ হওয়ার কোনো অপশান নেই, তার মানে এই সাজেশানে ইনশাল্লাহ হয়ে যাবে। সাজেশন কি, তুমি তো পরীক্ষা দিবা তাই না? পরীক্ষা তো দ্বিতীয় পত্র থেকে দিবা, সেটা তোমার তোমাদের টেস্ট এক্সাম হোক কিংবা বোর্ড এক্সাম হোক। দ্বিতীয় পত্রে কি তোমাদের কোনো বেশি কম বেশি আছে? তোমাদের কলেজ থেকে কি বলে দিচ্ছে যে তোমাদের এই 3 অধ্যায় থেকে পরীক্ষা নিব? না, তোমাদের পুরোপুরি বলছে কিন্তু দ্বিতীয় পত্র থেকে পরীক্ষা নিবে। ইভেন যখন তুমি বোর্ড এক্সামে যাবা তখনও কিন্তু তোমাকে কি বলবে যে পরীক্ষাটা কোথা থেকে হবে? দ্বিতীয় পত্র থেকে হবে। ওখানে কিন্তু তোমার কোনো অধ্যায় বাদ দিবে না, কোনো অধ্যায় সংযোজন করবে না। সুতরাং এই একই সাজেশন তোমাদের জন্য, যেটা হয় তোমাদের যদি টেস্ট এক্সাম হয় কিংবা পরবর্তীতে তোমাদের যদি বোর্ড এক্সাম হয়, সব ক্ষেত্রে একই সাজেশন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথম অধ্যায়কে আমরা 3 ভাগে ভাগ করতে পারি এবং আলোচনাও 3টা। প্রথম অধ্যায়ের আলোচনা কয়টা? প্রথম অধ্যায়ের আলোচনা কিন্তু ভাইয়া 3টা। 3টা কি কি দেখো, অধ্যায়ের নামটা দেখো। অধ্যায়ের নাম হচ্ছে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। আমরা সাবকন্টিনেন্ট কোনটা? আমাদের ভারত উপমহাদেশ। ঠিক আছে, এটা মাথায় রাখবা। তাহলে আমরা এখন দেখব দ্বিতীয় পত্রের সাজেশন।
দ্বিতীয় পত্রে আমরা তিনটা আলোচনা পাবো। একটা হচ্ছে মোহাম্মদ বিন কাসেম পাবো, একটা পাবো সুলতান মাহমুদ, আর একটা পাবো কি মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি। এই তিনটা আলোচনা পাবো। ইভেন দ্বিতীয় পত্রে তো আমাদের অধ্যায় কয়টা? দ্বিতীয় পত্রে আমাদের অধ্যায় হচ্ছে 6টা। দ্বিতীয় পত্রে 6টা। এখান থেকে সৃজনশীল কয়টা লিখতে হবে? সৃজনশীল লিখতে হবে 7টা। ঠিক আছে, আমাদের কোশ্চিন আসবে কয়টা? 11টা। তাহলে দেখো যে 6টা অধ্যায় থেকে মিনিমাম 5টা অধ্যায় থাকবে যেখানে 2টা করে কি আনতে হবে? সিকিউ আনতে হবে। কয়টা? 2টা করে সিকিউ আনতে হবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমাদের প্রথম দিকের যে অধ্যায়গুলো রয়েছে এখান থেকে কিন্তু একাধিক সিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিশেষ করে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এই 3টা অধ্যায় থেকে কিন্তু 2টা করে কোশ্চেন আসার সম্ভাবনা সবচাইতে বেশি। এবং বিগত সনগুলো দেখবা যে এই 3টা অধ্যায় থেকেই ম্যাক্সিমাম 2টা করে সিকিউ নিয়ে আসছে। ঠিক আছে, আচ্ছা, যারা ফার্স্ট পেপার পাও নাই তারা পরবর্তীতে লাইভ যেটা ভিডিও থাকবে দেখে নিবা। তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয় এর কারণ, ফলাফল এবং হচ্ছে ঘটনাটা। এটা আমি বলবো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে আসো যে গজনীর সুলতান মাহমুদ, যেটা ভারতবর্ষের 17 বার তিনি আক্রমণ করেছেন। ইনি কেন গুরুত্বপূর্ণ হচ্ছে যে ইনার কাছে জানতে চাইবে, তোমাদের সিকিউতে জানতে চাইবে যে সামরিক অভিযানের যে উদ্দেশ্য, হ্যাঁ, এই যে উদ্দেশ্যটা কিন্তু এই মোহাম্মদ ঘুরি এবং হচ্ছে মোহাম্মদ বিন কাসেম এই দুইজনার সাথে কিন্তু মিল নাই। ঠিক আছে না? এর উদ্দেশ্যটা কিন্তু একটু ব্যতিক্রম ছিল। ভারত উপমহাদেশে সর্বপ্রথম মুসলিম যে অভিযান পরিচালনা, মুসলিমদের যে আগমন বা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে অভিযান পরিচালনার মাধ্যমে তার প্রথম কিন্তু হচ্ছে মোহাম্মদ বিন কাসেম, দ্বিতীয় হচ্ছে গজনী সুলতান মাহমুদ 1000 খ্রিস্টাব্দের। হ্যাঁ, সেহেতু তোমাদের কিন্তু জানতে চাইবে সিকিউ দিয়ে যে এর উদ্দেশ্যটা কি ছিল, সুলতান মাহমুদের এই ভারত উপমহাদেশে অভিযান পরিচালনার উদ্দেশ্য কি ছিল। তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সুলতান মাহমুদ এবং মোহাম্মদ বিন কাসেম। ঠিক আছে, তারপরে আসো এই রূপা আক্তার, তোমাকে মার দিতে হবে নাকি? হ্যাঁ, ফাইজলাম করতেছো তুমি? সাজেশন ক্লাসেও তোমার সিরিয়াসনেস আসে না। তুমি সাজেশন ক্লাস নিচ্ছ পরীক্ষার জন্য, এখানেও তোমার সিরিয়াসনেস কাজ করে না। আচ্ছা, যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। তারপরে আসো যে মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি কেন গুরুত্বপূর্ণ? ঘুরি গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ ঘুরির শাসনামলেই বলা যায় যে এই ভারতের সর্বপ্রথম মুসলিম শাসনামল বা মুসলিমদের দ্বারা, মুসলমান বংশোদ্ভূত বা মুসলিম ধর্মীয় দিক থেকে যারা মুসলিম তাদের দ্বারা কিন্তু এখানে একটা কি শাসনামল প্রতিষ্ঠিত হয়েছিল। এই কারণেই তোমার সিকিউটা এমনভাবে আসতে পারে যে দেখা গেল যে পাশের গ্রামের একজন দুই ইউনিয়ন পরে, মানে পাশের ইউনিয়নে একজন এই ইউনিয়নে এসে নতুন একটা এখানকার যে চেয়ারম্যান ছিল চেয়ারম্যানের সাথে মানে একটা মল্লযুদ্ধ করে চেয়ারম্যানকে পরাজিত করে তিনি এখানে কি করেন, এখানে ইসলামী যেই ভাবধারা তৈরি করেন বা ইসলামী সমাজনীতি চালু করেন, ইসলামী রাজনীতি চালু করেন। ঠিক আছে না? এরকম একটা তোমার সিকিউ দেওয়ার পর বললো যে তোমার উদ্দীপকের মানে অমুকের সাথে তোমার পঠিত কোন মানে সামরিক নেতা বা পঠিত কোন সম্রাট বা কোন নেতার সাথে তোমরা মিল পাও লিখো বা লিপিবদ্ধ করো, বিশ্লেষণ করো। সেই জন্য বলবো তোমাদের জন্য কিন্তু এই 3টাই মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম পত্রের এই 3টাই খুব ভালো করে পড়বা। হ্যাঁ, এই 3টা থেকে তোমরা দেখবা যে আমার বিশ্বাস এখানে তোমরা 2টা সিকিউ পাবা। এখান থেকে তোমরা 2টা সিকিউ পাবা। ঠিক আছে, তাহলে প্রথম পত্রটা গেল এবং তুলনামূলক কিন্তু প্রথম পত্রটা সহজ। হ্যাঁ, আমি বলবো প্রথম পত্রটা তুলনামূলক সহজ। তোমরা এই 3টাই পড়বা। আমি আশাবাদী এখান থেকে তোমরা 2টা কোশ্চেন পাবা। ঠিক আছে, এখন আসো দিল্লি সালতানাত যুগ। কি যুগ? দিল্লি সালতানাত যুগ, সুলতানি আমল। ঠিক আছে, দিল্লি সালতানাত যুগ। এই দিল্লি সালতানাত যুগে আমরা কয়টা রাজবংশ পাবো? 5টা রাজবংশ পাবো। ঠিক আছে, 5টা রাজবংশ পাবো। এই দিল্লি সালতানাতের আরেকটা নাম কি? মামলুক বা দাস বংশ। ওকে,
এখানে যদি দিল্লি সালতানাত যদি আমরা বলতে চাই, তাহলে দিল্লি সালতানাতে গুরুত্বপূর্ণ হচ্ছে কুতুবউদ্দিন আইবেক কর্তৃক দাসবংশ প্রতিষ্ঠা। কুতুবউদ্দিন আইবেক কর্তৃক দাসবংশ প্রতিষ্ঠা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। হ্যাঁ, দিল্লি সালতানাতে কোশ্চেন করতে হয়, তাহলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। তারপরে আসো যে ইলতুৎমিশ, যাকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। হ্যাঁ, এটা ইনিও কিন্তু গুরুত্বপূর্ণ, কেননা বন্দেগানের চেহেলগান যে বিষয়টা, বন্দেগানের চেহেলগান যে বিষয়টা, সেটা কিন্তু এই ইলতুৎমিশের সময় কিন্তু কি হয়, ইলতুৎমিশ কিন্তু এটাকে মানে এই বন্দেগানের চেহেলগানটা কিন্তু ইনি কিন্তু তৈরি করেছিলেন, বা এই বন্দেগানের চেহেলগান যে সুযোগ সুবিধা, এটা কিন্তু ইলতুৎমিশের সময় কিন্তু হয়েছিল। হ্যাঁ, ইভেন এই ইলতুৎমিশের মেয়ে সুলতানা রাজিয়া যে সর্বপ্রথম মানে একজন মেয়ে হিসাবে, মুসলিম একজন শাসক হিসেবে, একজন মহিলা হিসেবে মুসলিম শাসকের পদে অধিষ্ঠিত হন, সেই সুলতানা রাজিয়া কিন্তু কার মেয়ে, এই ইলতুৎমিশের মেয়ে। ঠিক আছে, এই কারণে আমি বলবো যে তোমরা কুতুবউদ্দিন আইবেক তো অবশ্যই পড়বা, এবং তারপরে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা সুলতান ইলতুৎমিশ পড়বা, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। তারপর আসো সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে একজন মহিলা হিসাবে তিনি এই দিল্লির সালতানাতে সুলতান হিসেবে অধিষ্ঠিত ছিলেন। ইনাকে তোমরা কেন পড়তে হবে এই কারণে, একজন মহিলা হিসেবে কিভাবে একজন মুসলিম সাম্রাজ্যের শাসক হিসেবে আসলেন, ইভেন তার যে পতনটা ঘটলো, কেন পতনটা ঘটলো, কারণগুলো কি কি, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, তোমাদেরকে বলবো যে তোমরা এই সুলতানা রাজিয়াটা ভালো করে পড়বা। ঠিক আছে, সুলতানা রাজিয়াটা ভালো করে পড়বা, এখান থেকে কোশ্চেনের সম্ভাবনা অনেক বেশি। তারপর আসো গিয়াসউদ্দিন বলবন কর্তৃক সালতানাত মানে সুদৃঢ়করণ। এই গিয়াসউদ্দিন বলবন কেন গুরুত্বপূর্ণ এই কারণেই, তিনি নিজে একজন দাস হয়ে, দাসদের অর্থাৎ যে বন্দেগানের চেহেলগানের সদস্য হয়েও তিনি এসে এই বন্দেগানের চেহেলগানের যে শক্তি সামর্থ্য, এটাকে কিন্তু শক্ত হস্তে দমন করেন। হ্যাঁ ভাইয়া, পিডিএফ দিবেন? পিডিএফ বলতে কি তোমরা সাজেশনে পিডিএফ এর কথা বলতেছো? আচ্ছা, এটা মেবি দিয়ে দিবে, এটা অফিস স্টাফরা জানে। হ্যাঁ, এটা মেবি দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আমি যেটা বলতেছিলাম গিয়াসউদ্দিন বলবন। হ্যাঁ, গিয়াসউদ্দিন বলবন এবং তার যে শ্বশুর ছিলেন, তিনি কিন্তু তার যে শ্বশুর ছিলেন, এই শ্বশুর সম্পর্কে তোমরা একটু জেনে নেবা, এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে আসো যে আলাউদ্দিন খিলজি সম্পর্কে জানতে হবে। আলাউদ্দিন খলজি সম্পর্কে জানতে হবে কি কারণে, তোমাদের যদি দুইটা কোশ্চেন আসে এখান থেকে, তার মধ্যে একটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আলাউদ্দিন খলজি থেকে। ঠিক আছে, তাহলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কুতুবউদ্দিন আইবেক, আলাউদ্দিন খলজি, সুলতানা রাজিয়া। ঠিক আছে, এই তিনটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর আসো মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকও গুরুত্বপূর্ণ, কেননা তিনি এই সাম্রাজ্যকে খুব সুন্দরভাবে সুদৃঢ় করতে চেয়েছিলেন। তিনি এই সাম্রাজ্যের যে রাজধানী যেটা স্থানান্তর করেছিলেন দেবগিরিতে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মোহাম্মদ বিন তুগলক তোমরা ভালো করে দেখবা। নিচের অংশ থেকে দেখবা আলাউদ্দিন খলজি এবং মোহাম্মদ বিন তুগলক, আরেকটা উপর থেকে দেখবা কুতুবউদ্দিন আইবেক, সুলতানা রাজিয়া, ইলতুৎমিশ। ঠিক আছে, সুলতানা রাজিয়ার আলোচনাটা খুব বেশি না, সামান্য, তোমরা এটা অবশ্যই দেখে রাখবা, এখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। ইভেন তোমাদের যে এই দিল্লি সালতানাত, এখান থেকে কিন্তু তোমরা দুইটা সিকিউ পাবা, মাস্ট বি, একাধিক পাওয়ার সম্ভাবনা আছে, তবে দুইটা তোমরা সিকিউ এখান থেকে পাবা। ঠিক আছে, যেটা বললাম যে এই তৃতীয় অধ্যায় থেকে অবশ্যই এখানে পড়বা। তারপরে আসো যে মোহাম্মদ বিন তুগলক যেটা বললাম, এটা অবশ্যই একটু দেখবা। সুলতান ফিরোজ শাহ তুগলকের সংস্কার এবং জনহিতকর যে কার্যাবলীগুলো রয়েছে, এটা জাস্ট দেখে রাখবা, এখান থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে সালতানাতের যে পতন ঘটলো কোন বংশের মাধ্যমে, সেটা হচ্ছে লোদি বংশ। ঠিক আছে, কার মাধ্যমে পতন ঘটলো, সর্বশেষ লোদি সুলতান কে ছিলেন। ঠিক আছে, আরেকটা জিনিস পড়বা যে এখানে যে আমরা এই বংশ পাবো 5টার মতন, কোন বংশটা হচ্ছে আরব বংশোদ্ভূত, কোনটা আফগান বংশোদ্ভূত এবং কোনটা তুর্কি বংশোদ্ভূত। ঠিক আছে, এই বংশের নামগুলো একটু দেখে রাখবে, এখান থেকে কি হয় তোমাদের এমসিকিউ চলে আসে। ওকে, এখান থেকে কি হয়, তুমি যেটা রূপা আক্তার বলছো যে ভাইয়া এগুলো তো আগেও আসছে, এখন কি আবার আসবে? ভাইয়া মূল বিষয়টা হচ্ছে যে এগুলোই গুরুত্বপূর্ণ, কোশ্চেন করলে এগুলোর বাইরে থেকে কোশ্চেন করার অপশান নাই, এই কারণে এগুলো বারবার আসে।
তোমাদের কাছে যদি হচ্ছে বোর্ড বই থাকে কিংবা হচ্ছে যদি সাজেশন কারো কাছে থাকে, সাজেশন বই বা সাপ্লিমেন্ট থেকে থাকে, ওখানে তোমরা দেখবা যে বিগত সনের কোশ্চেন কিন্তু ঘুরে উল্টে এক মানে কোনো বছর কোনো বোর্ডে হয়তো ঢাকা বোর্ডে আসছে, কোনো বোর্ডে রাজশাহী বোর্ডে আসছে, কোনো রংপুরে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, এইভাবেই কিন্তু তোমাদের চেঞ্জ হতে থাকে। প্রতি বছরই কোশ্চেন হয়, কারণ এর বাইরে থেকে কোশ্চেন হওয়ার কোনো অপশান নাই, কোশ্চেন করতে পারবে না, ঠিক আছে। সেই ক্ষেত্রে এগুলো থেকেই বারবার কোশ্চেন আসে এবং এগুলোই গুরুত্বপূর্ণ। এখন আসো পরবর্তী অধ্যায়ে যাই, তৃতীয় অধ্যায়, ভারত উপমহাদেশে মুঘল শাসন। এই মুঘল শাসন ছাড়া দ্বিতীয় পত্রে কোশ্চিন কল্পনাই করা যায় না, ঠিক আছে। তাহলে মুঘল শাসন ছাড়া দ্বিতীয় পত্রে কোশ্চিন সিকিউ কল্পনাই করা যায় না। সৈয়দ বংশ আরবের, আচ্ছা ঠিক আছে, ভালো অ্যান্সার দিছো। লোদি বংশ কোথাকার? জান্নাতুন নিহা, লোদি বংশ কোথাকার এটাও বলো। আচ্ছা দেখো, ভারত উপমহাদেশে মুঘল শাসনে আমরা প্রধান যে 6 জন পাবো, সম্রাট বাবরের পরে হুমায়ুন, তারপরে হচ্ছে আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, তারপরে এই যে আমরা 6 জনকে পাবো। হ্যাঁ, এই 6 জনের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোশ্চেন যদি আসে দেখবা, বিগত সনগুলো ফলো করবা, সেটা হচ্ছে সম্রাট বাবর। ইনি যে কামানের ব্যবহার করেছিলেন, এই কামানের ব্যবহারের মাধ্যমে সর্বপ্রথম তিনি মুঘল সাম্রাজ্য এই ইয়েতে প্রতিষ্ঠা করেন, কোথায়? ভারত উপমহাদেশে, ঠিক আছে। মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সম্রাট বাবর, তারপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সম্রাট আকবর, ঠিক আছে। সম্রাট আকবর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে কোশ্চেন করতে গেলে অনেক কোশ্চেন করা যায়, কারণ অধ্যায়টা অনেক বড়, বিশাল, দীর্ঘ 300 বছরের উপরে একটা শাসনামল, এবং এখান থেকে কোশ্চেন করার অপশান অনেক বেশি, ঠিক আছে। তাহলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সম্রাট বাবর, সম্রাট আকবর। তারপরে দেখো গুরুত্বপূর্ণ যদি বলি, সেটা হচ্ছে এই সম্রাট হুমায়ুন এবং শেরশাহ, অর্থাৎ আফগানদের সাথে যে দ্বন্দ্ব আর কি। হ্যাঁ, এই শেরশাহর যে শাসনামল, সুর শাসন, ঠিক আছে, শেরশাহর যে শাসনামল, সুর শাসন, শেরশাহ সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পরে তার সাম্রাজ্যকে কিভাবে শাসন করেছিলেন, জনহিতকর কি কার্যাবলী তিনি হাতে নিয়েছিলেন, বিশেষ করে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড থেকে শুরু করে এই মুসাফিরদের জন্য, যারা সফর রয়েছেন তাদের জন্য যেই সরাইখানা নির্মাণ, তারপর এই বিষয়গুলো রয়েছে, এটা কিন্তু এই শেরশাহর কিন্তু অনেক বড় একটা অবদান, ঠিক আছে। তাহলে সম্রাট হুমায়ুন তোমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ, যে টপিকটা দেখো, সম্রাট হুমায়ুন কর্তৃক সিংহাসন যে হারালেন তিনি একটা, তার বাবা সম্রাট বাবর যে একটা তাকে সিংহাসন দিয়ে গেলেন, এত বড় একটা সিংহাসন, এই সিংহাসনটা তার হাত থেকে কিভাবে ছুটে গেল, তিনি কি কারণে এই সিংহাসনটা হারালেন এবং কার জন্য হারালেন, ঠিক আছে, কার তৎপরতায় হারালেন। হ্যাঁ, সেটা হচ্ছে এই শেরশাহ। তোমরা যদি প্রশ্ন খেয়াল করে দেখো, দ্বিতীয় পত্রে যাদের কোশ্চেন হচ্ছে বা হবে, দেখবা তোমাদের কিন্তু শেরশাহ থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। আর সম্রাট আকবর থেকে যখন কোশ্চেন আসবে, তখন আকবর থেকে কি কোশ্চেন আসবে? আকবরের মূল কোশ্চেন আসবে হচ্ছে এই রাজ্য বিজয়টা আছে, আকবরের মূল বিষয়টা হচ্ছে রাজপুত নীতি। হ্যাঁ, রাজপুত নীতি, ধর্মীয় নীতি, দ্বীন-ই ইলাহিতে শাসন পদ্ধতি তো আছেই, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রাজপুত নীতি, ধর্মীয় নীতি এবং রাজ্য বিজয়। এই কারণগুলোতে সম্রাট আকবর থেকে কোশ্চিন অবশ্যই চলে আসে। ওকে, তাহলে আমাদের তৃতীয় অধ্যায় যেটা ভারত উপমহাদেশে মুঘল শাসন, এই অধ্যায় থেকে তোমরা 2টা এবং 3টা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সিকিউ পার্ট 2-এর অধিক 3টা পাবে, 2-এর কম পাবা না, সর্বনিম্ন হলে 2টা তোমরা সিকিউ পাবা। কোথায় থেকে? এই তৃতীয় অধ্যায় থেকে। ওকে, তারপরে আসো যে সম্রাট জাহাঙ্গীর থেকে কোশ্চিন আসে কি কারণে? জাহাঙ্গীর থেকে কোশ্চিন আসে এভাবে যে তার রাজত্বে তার স্ত্রী নূরজাহান, প্রথমত ছিল নূরে মহল, তারপরে হয়ে গেছে নূরজাহান। হ্যাঁ, এই নূরজাহানের যে প্রভাব, এই নূরজাহানের প্রভাবের কারণে কিন্তু কোশ্চিন আসে কোথা থেকে? সম্রাট জাহাঙ্গীর থেকে, ঠিক আছে। তাহলে সম্রাট জাহাঙ্গীর থেকে নূরজাহানের, হ্যাঁ, কবুলিয়তম পাট্রা, হ্যাঁ, শেরশাহর যে বিষয়গুলো, এই জন্য শেরশাহ অনেক গুরুত্বপূর্ণ। আগেই বলছি যে শেরশাহ তোমরা অবশ্যই দেখবা, আমিও খেয়াল করে দেখলাম যে শেরশাহ থেকে কোশ্চেন বেশ কয়েকবার আসছে, ঠিক আছে। তাহলে তোমাদের যেটা বলতেছি যে
সম্রাট আকবর তো পড়বাই, বাবর কেন পড়বা? কারণ বাবর তিনি শাসনামলটা কেন প্রতিষ্ঠা করলেন, কেন এই মুঘল এই ভারত উপমহাদেশে আসলেন, এই কারণে কিন্তু সম্রাট বাবরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সম্রাট আকবর গুরুত্বপূর্ণ, সম্রাট হুমায়ুনের সাথে যে শেরশার যে যুদ্ধ হলো, চৌসার যুদ্ধ, বিলগ্রামের যুদ্ধ, ঠিক আছে, আবার সম্রাট হুমায়ুন কর্তৃক যে বাংলাকে জান্নাতাবাদ যেই নামকরণ করা, এই বিষয়গুলো কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, তারপর আসো সম্রাট জাহাঙ্গীর, যেটা বললাম যে এখান থেকে যে কোশ্চেন হয় এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে অবশ্যই গুরুত্বপূর্ণ। এখন আসো সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, এবং প্রতি বছর এই সম্রাট শাহজাহান থেকে কোশ্চেন আসেই। কেন আসে? তার অন্যতম কারণ হচ্ছে যে তার স্থাপত্য শিল্পে তার যে হচ্ছে বিকাশ, এটার কারণে একটা আসে। আরেকটা হচ্ছে যে তার উত্তরাধিকার সূত্রে তার পুত্রদের মধ্যে যে দ্বন্দ্ব আর কি, এই পুত্রদের মধ্যে যে দ্বন্দ্ব, এই দুইটা কারণে সবচেয়ে বেশি শাহজাহান থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, সম্রাট শাহজাহান থেকে কোশ্চেন আসে কয়টা কারণে? তার যে স্থাপত্য শিল্পে তার যে হচ্ছে এই স্থাপত্য শিল্পের যে বিকাশ, বিশেষ করে মমতাজ মহল থেকে শুরু করে শীষ মহল, খাস মহল, এই যেগুলো রয়েছে, হ্যাঁ, এই কারণে কিন্তু সম্রাট শাহজাহান অনেক গুরুত্বপূর্ণ। তোমরা যদি বলি যে মানে এখানে সবগুলোই গুরুত্বপূর্ণ, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সম্রাট বাবর, তারপরে শেরশাহ, তারপরে হচ্ছে সম্রাট আকবর, তারপরে হচ্ছে সম্রাট শাহজাহান। তারপরে হচ্ছে সম্রাট শাহজাহান। এখন আসো যে সর্বশেষ যেটা সম্রাট আওরঙ্গজেব কেন পড়বা? কারণ হচ্ছে যে সম্রাট শাহজাহানের যে পুত্রদের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের অন্যতম একজন ছিলেন কে? সম্রাট আওরঙ্গজেব। ঠিক আছে, এই আওরঙ্গজেব ছিলেন কিন্তু ধার্মিকতার দিক থেকে অনেকটাই ধার্মিক মানুষ। ঠিক আছে, এই কারণে এই ধর্মীয় দিক থেকে যদি কোশ্চেন করতে চাই, তাহলে কিন্তু তোমাদের কোথা থেকে কোশ্চেন করবে? সম্রাট আওরঙ্গজেব থেকে কোশ্চেন করবে। এই অধ্যায়টা অনেকটাই সহজ, আমি মনে করি অনেক সহজ একটা অধ্যায়, তোমরা পড়লেই বুঝবা, এখানে আহামরি কঠিন কিছুই নাই, পড়লেই বুঝবা, অনেক সহজ একটা অধ্যায়। সেজন্য তোমাদেরকে আমি বলবো যে তোমরা এই অধ্যায়টা খুব ভালো করে পড়বা, কারণ এখান থেকে তোমাদের দুইটা সিকিউ তোমাদের মাস্ট বি আসবেই, হ্যাঁ, এবং দুইটাই তোমরা হচ্ছে অ্যান্সার করতে পারবা। অনেক সহজ একটা অধ্যায়, একটু হচ্ছে বড় মনে হয় দেখতে, কিন্তু অনেকটাই সহজ। তারপরে আসো চতুর্থ অধ্যায় থেকে কোশ্চেন আসার জায়গা অনেক বেশি। দেখো অধ্যায়ের নামটা কি? বাংলায় কোম্পানি শাসন এবং ঔপনিবেশিক শাসন। হ্যাঁ, কোম্পানি শাসন এবং ঔপনিবেশিক শাসন। এখান থেকে যদি কোশ্চেন আসতে হয়, তাহলে কোশ্চেন আসবে কি? ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ, এইটা। হ্যাঁ, কোশ্চেন আসতে হলে এখান থেকে কোশ্চেন আসতেই হবে। ঠিক আছে, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে এবং ঔপনিবেশিক যে শাসন, এখান থেকে কোশ্চেন আসলে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে দেওয়ানি লাভ, যেটা বিশেষ করে পলাশির যুদ্ধের পরে যে বক্সারের যুদ্ধ হয়, সেখান থেকে আমরা দেখতে পাই যে 1757 পরে 1764 সালের দিকে কিন্তু এই কোম্পানি যে দেওয়ানি লাভটা করে, এই দেওয়ানি লাভ থেকে কিন্তু এই দেওয়ানি যে লাভটা করে, মানে দেওয়ানির যে দায়িত্ব লাভ করে কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এখান থেকে কোশ্চেনের সম্ভাবনা অনেক বেশি। তারপর আসো আন্দোলনের দিক থেকে ফরাইজি আন্দোলন, বিশেষ করে হাজী শরীয়তুল্লাহ এবং তার পুত্র দুদু মিয়া এবং তিতুমিরের যে হচ্ছে যে আন্দোলন, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, তারপর আসো সিপাহী বিদ্রোহ। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে অবশ্যই এটা তোমরা একটু দেখে নিবা, কারণ এই সিপাহী বিদ্রোহের উপর ভিত্তি করে আমরা বলতে পারি কি যে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে। ঠিক আছে, মুঘল সাম্রাজ্যের পতন ঘটে কোথায়? এই সিপাহী বিদ্রোহের কারণেই। তারপরে আসো যে শিক্ষা খাতে যে সংস্কার, এই সংস্কারের ক্ষেত্রে আমরা কাকে দেখতে পাই? সেটা আমরা দেখতে পাই যে হাজী মোহাম্মদ মহসিন, হ্যাঁ, তারপর হচ্ছে নবাব আব্দুল লতিফ এবং সৈয়দ আমির আলী। এই নবাব আব্দুল লতিফ এবং সৈয়দ আমির আলী যে শিক্ষা খাতে যেই মোহামেডান লিটারেরি সোসাইটি যেটা রয়েছে, হ্যাঁ, তো এই বিষয়গুলোর কারণে তোমরা শিক্ষা খাতে যদি জানতে চাও যে
সিকিউ এমন আসে যে বহির্বিশ্বে পড়াশোনা করে এসে নিজ গ্রামকে তিনি শিক্ষিত করতে, গ্রামের মানুষজনকে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি এই কার্যক্রম করেছেন। একটা হচ্ছে বলা যায় যে একটা পাঠাগার স্থাপন করেছেন কিংবা একটা সংস্থা স্থাপন করেছেন। হ্যাঁ, করে তিনি এই গ্রামকে শিক্ষা খাতে তিনি উজ্জীবিত করতে চেয়েছেন। এখন তোমার কাছে কোশ্চিন আসলো যে তোমার পঠিত কোন মানে কোন ব্যক্তির সাথে তোমার এই উদ্দীপকের ব্যক্তির মিল রয়েছে আলোচনা করো। তখন কিন্তু তোমাদের কোথায় আসবে, এই নওয়াব আব্দুল লতিফ এবং সৈয়দ আমির আলীর কাছে চলে আসবে অ্যান্সার। ঠিক আছে, চতুর্থ অধ্যায় অনেক কঠিন কেমনে ভাই, আমি তো মাথায় কিছু আসে না। চতুর্থ অধ্যায় তো অনেক মূল বেসিকটা দেখো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই এখানে কি দেওয়ানি লাভ করে। দেওয়ানির দুইটা ভাগ ছিল, একটা হচ্ছে যে শাসন কার্য আর একটা হচ্ছে দেওয়ানি ব্যবস্থা। মানে বিষয়টা কেমন যে বাংলাদেশের যেটা আমাদের যদি মানে রাজনীতি যদি তোমাদের বোঝাতে চাই যে মানে সরকার নীতিটা কি, সরকারের কাজ কি, সরকারের কাজ হচ্ছে জনগণের মাঝে মানে জনগণের সুযোগ সুবিধা, জনগণের সহযোগিতা করা। ঠিক আছে না, এটা কিভাবে হয়, দুইটা মাধ্যম। একটা হচ্ছে সরকার জনগণের কাছ থেকে ট্যাক্স নেয়, অর্থ নেয়, আর দ্বিতীয়টা হচ্ছে জনগণ যেন সুপরিকল্পিতভাবে বসবাস করতে পারে, মানুষ কেউ কারো দ্বারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, হলে তারা আইন হবে, বিচার হবে, এই কাজগুলো পরিচালনা করে কে, সরকার। ঠিক আছে না, বা আইন প্রণয়ন করে, এগুলো কে করে, সরকার। তাহলে পার্ট দুইটা, একটা হচ্ছে যে ট্যাক্স খাজনা টাজনা নিয়ে এই রাস্তাঘাট নির্মাণ, ব্রিজ কালভার্ট নির্মাণ বা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান, ঠিক আছে না, এগুলো করে। আরেকটা কি, যে শাসন কার্য পরিচালনা করে। দুই পার্ট কিন্তু দুইটা। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে কি করে যে তারা হচ্ছে যে বক্সার যুদ্ধে জয়লাভ করলেও সে শাসনের ভার নেয় না, কিন্তু দেওয়ানির ভারটা নেই। একটা জিনিস দেখবা যে অর্থ যেখানে আছে, তোমার কাছে যদি অর্থ থাকে তাহলে কিন্তু তুমি সব কিছু করতে পারবা, মানে অর্থটাই প্রয়োজন শাসন কার্য পরিচালনার জন্য। কিন্তু এরা করে কি, বুদ্ধি করে শুধু দেওয়ানিটা লাভ করে। এটা হচ্ছে দেওয়ানি লাভের মূল বেসিক যে থিম। যেহেতু আমি তোমাদের সাজেশন ক্লাস দিচ্ছি, আমি বেশি না পড়াই। হ্যাঁ, তারপরে দেখো যে এখান থেকে তোমাদের একটু জেনে নিতে হবে যে জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে মানে গুরুত্বপূর্ণ দিক থেকে মানে বলা যায় যে লিটল ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে এখন আসো যে এখান থেকে যদি গুরুত্বপূর্ণ আরেকটা বলি, সেটা হচ্ছে এই যে বঙ্গভঙ্গ। ঠিক আছে, এই বঙ্গভঙ্গ কেন হয়েছিল এবং কেন রদ হয়েছিল, এর ফলাফলটা কি হয়েছিল, কার দ্বারা হয়েছিল, এটা তোমরা ভালো করে বলবা, বঙ্গভঙ্গটা ভালো করে পড়বা। ঠিক আছে, তারপর আসো যে খেলাফত এবং অসহযোগ আন্দোলন এবং লাহোর প্রস্তাব, এই দুইটা আমি বলবো যে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে তোমরা দেখে নিবা, কারণ এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের অনেক কি হয়, এমসিকিউ আসে, অনেক এমসিকিউ আসে। ঠিক আছে, তোমাদের বলবো যে তোমরা বঙ্গভঙ্গটা ভালো করে পড়বা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের যে বিষয়টা এটা ভালো করে পড়বা। তারপরে হচ্ছে যে শিক্ষা খাতে যেই সংস্কারের ক্ষেত্রে যেই নওয়াব আব্দুল লতিফ এবং হচ্ছে যে এই সৈয়দ আমির আলী, ইনাদের যে অবদানটা, ইনারা যেই মানে যে স্টেপগুলো গ্রহণ করেছিলেন, এগুলো খুব ভালো করে পড়বা। এইটা এই দেওয়ানি লাভ, বঙ্গভঙ্গ, এই তিনটার মধ্যে থেকে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো চলে আসে। ঠিক আছে, আবার কোশ্চেন এভাবে আসতে পারে যে এই কোন বিদ্রোহের মাধ্যমে হচ্ছে যে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে। ঠিক আছে, তাহলে এই সিপাহী বিদ্রোহটা তোমরা একটু দেখে নিবা। তারপরে এই যে দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে যে পাকিস্তান এবং ইন্ডিয়ার যে মানে তৈরি, হ্যাঁ, পাকিস্তান মানে দ্বিজাতি তত্ত্ব কি, হিন্দু এবং মুসলিম, মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র, হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র, এটাই হচ্ছে কি দ্বিজাতি তত্ত্ব। ঠিক আছে, তাহলে এই দ্বিজাতি তত্ত্বটা, আচ্ছা এত সাল কোনটা কোনো মানে এটার জন্য তোমাকে আমি শেষে বলতেছি এটার অ্যান্সারটা। ঠিক আছে, এই দ্বিজাতি তত্ত্বটা তোমরা দেখে নিবা, পাকিস্তান রাষ্ট্র কত তারিখে গঠন হয় এবং ইন্ডিয়া কত তারিখে গঠন হয়, এই জিনিসটা তোমরা একটু দেখে নিবা। ঠিক আছে, এখান থেকে কিন্তু তোমাদের কি হয়, এমসিকিউটা হয়। তাহলে আশা করি চতুর্থ অধ্যায় তোমাদের সাজেশন দেওয়া শেষ। এখন পরবর্তী অধ্যায়ে যাই, পঞ্চম অধ্যায় বাংলার ইতিহাস। ঠিক আছে, এই বাংলার ইতিহাস থেকে তোমাদের বলে রাখি, এখান থেকে কোশ্চিন তোমাদের কোথা থেকে আসবে, কোশ্চিন আসবে হচ্ছে ভাষা আন্দোলন থেকে। এই ভাষা আন্দোলন থেকে তোমাদের কোশ্চিন আসবে। এই ভাষা আন্দোলনই মূলত বলা যায় যে যুদ্ধের জন্য পাকিস্তান মানে ৭১-এর আমাদের যে বিজয়, এটার অন্যতম দাবিদার হচ্ছে এই যে ভাষা আন্দোলন। ঠিক আছে, এটা অবশ্যই ভালো করে পড়বা। তারপরে তোমাদের জন্য সামান্য হলেও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যুক্তফ্রন্টের নির্বাচন। তারপর আসো যে
এই যে পূর্ব বাংলার প্রতি পশ্চিম পাকিস্তানের যে বৈষম্যমূলক নীতি, হ্যাঁ, এখান থেকে তোমাদের কোশ্চিন আসতে পারে, এখান থেকে কোশ্চিন আসতে পারে। কারণ হচ্ছে এখান থেকে এই যে বৈষম্যগুলো কি কি ছিল বা কি কি খাতে বৈষম্য হতো, কিভাবে হতো, এটা তোমার একটা উদ্দীপক করা খুবই সহজ একটা বিষয়, এবং এখান থেকে কোশ্চিনের অ্যান্সার চাওয়াটা খুবই একটা বিষয়। হ্যাঁ, পৌরনীতির সাথে অনেকটা মিল পাবো তোমরা, দ্বিতীয় পত্র বিশেষ করে। এখন দেখো ঐতিহাসিক 6 দফা, এইটা তোমার জন্য সিকিউর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এমনটা বলবো না, তবে বাংলার ইতিহাস জানার জন্য তোমাদেরকে বলবো যেটা একটু তোমরা হচ্ছে যে পড়বা, ঠিক আছে, এটা একটু ভালো করে পড়বা। কি করবা, ঐতিহাসিক 6 দফাটা একটু দেখবা। হ্যাঁ, কয়টা দফা ছিল, কত তারিখে ছিল, এটা আমি সিকিউর জন্য বলতেছি না, তবে MCQর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা এটা একটু দেখে নিবা। ওকে, এখন আসো যে আগরতলার যেই ষড়যন্ত্রের যে মামলাটা, এই মামলার যে প্রেক্ষাপট এবং কাদেরকে প্রধান আসামি করা হয়েছিল, এবং এই সময়ে পাকিস্তানের যে প্রধান কে ছিলেন, পাকিস্তান রাষ্ট্রের প্রধান কে ছিলেন, এবং তাকে কেন এই আগরতলা এই মামলার পরে 69-এর যে গণঅভ্যুত্থান, তাকে কেন পদত্যাগ করতে হয়েছিল, এই বিষয়গুলো একটু ভালো করে দেখে নিবা। এখান থেকে কিন্তু তোমাদের কিন্তু MCQ পার্ট খুব বেশি হয়, ঠিক আছে, MCQ কিন্তু এখান থেকে অনেক বেশি চলে আসে। তাহলে এখান থেকে মূল যেটা বিষয় তোমরা পড়বা সেটা হচ্ছে যে পূর্ব বাংলার প্রতি পশ্চিম পাকিস্তানের, অর্থাৎ পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের যেই শোষণ শাসনের যে নীতি, এটা পড়বা। আর কি পড়বা হচ্ছে যে ভাষা আন্দোলনটা অবশ্যই পড়বা, কারণ এই ভাষা আন্দোলন থেকে কোশ্চিন হবেই হবে, এখান থেকে কোশ্চিন মিস যাবে না, ঠিক আছে। পূর্ব বাংলার প্রতি এটা পড়বা। আর 69 গণ অভ্যুত্থানটা পড়বা, কারণ এই গণ অভ্যুত্থানটাই মূলত হচ্ছে যে এই 70 সালের নির্বাচনের জন্য হচ্ছে এই গণ অভ্যুত্থানটা জরুরি। হ্যাঁ, সুতরাং আমি বলবো যে তোমরা অবশ্যই গণ অভ্যুত্থানটাও দেখবা। এখন আসো 6ষ্ঠ অধ্যায়, সব শেষের যে অধ্যায়টা সেটা হচ্ছে কি 6ষ্ঠ অধ্যায়, ঠিক আছে। এই 6ষ্ঠ অধ্যায়টা কি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। এর আগে আমরা যেটা বাংলাদেশ দেখলাম সেটা হচ্ছে পাকিস্তান আমল, ঠিক আছে, আর এটা আমরা কি দেখতেছি যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। এখানে মূল যদি 5টা পয়েন্ট করি, 5টা পয়েন্টগুলো একটু শুধু বলে নেই। 1 নাম্বার 70 সালের নির্বাচন, 7 মার্চের ভাষণ, 25 মার্চের যে কালোরাত্রি, যেই অপারেশন সার্চলাইট, এইটা। হ্যাঁ, এর মধ্যে যদি গুরুত্বপূর্ণ বলি তাহলে 70 নির্বাচন থেকে তোমার কোশ্চিন আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে হচ্ছে যে এই 25 মার্চের যে ভয়াল রাত, কালোরাত্রি, এখান থেকে কোশ্চিন আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। এখন আসো যে আরেকবার যদি বলি যে সিকিউর জন্য 7 মার্চের ঐতিহাসিক ভাষণটাও গুরুত্বপূর্ণ। মুজিবনগর সরকারটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে MCQ কিন্তু প্রতি বছরই, আমি জানি যে প্রতি বছরই কিন্তু এখান থেকে MCQ আসে। এই মুজিবনগর সরকারটা যে অস্থায়ী সরকার একটা গঠন করা হয়েছিল, এখান থেকেও সিকিউ আসতে পারে, ঠিক আছে। সুতরাং তোমরা হচ্ছে মুজিবনগর সরকারটা দেখে নিবা। তারপর আসে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। এখান থেকে তোমরা কিন্তু কি পাবা, এখান থেকে পাবা হচ্ছে MCQ, এখান থেকে কি পাবা, MCQ, ঠিক আছে। তাহলে দ্বিতীয় পত্রের আমরা 6ষ্ঠ অধ্যায়ে চলে আসছি। 6ষ্ঠ অধ্যায় থেকে আমাদের সাজেশন দেওয়ার কাজটা প্রায় শেষ। এখন বিষয় হচ্ছে তোমাদের কারো কিছু জানার থাকলে তোমরা বলতে পারো, কারো কিছু জানার থাকলে তোমরা বলতে পারো, আর আমি তোমাদের দিক নির্দেশনামূলক আর কিছু কথা বলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করে দেবো। ওকে, আচ্ছা দেখো, তোমাদের জন্য যেটা নির্দেশনা সেটা হচ্ছে যে আগেই বলে রাখি ভাইয়া, তোমরা অনেকেই বলছো যে সাল মনে থাকে না। হ্যাঁ, তোমাদের প্রথমেই বলছি আমি যে এখানে আমাদের 2টা পত্র ইসলাম ইতিহাসের সংস্কৃতিতে। প্রথম পত্রটা হচ্ছে আরবের ভৌগোলিক অবস্থান এবং আরব কেন্দ্রিক, এখানে ইসলামী খিলাফত, ইসলামী শাসনামল, ইসলামী সাম্রাজ্য কিভাবে ছড়িয়ে পড়েছে, কাদের মাধ্যমে ছড়িয়ে পড়েছে, কারা এর প্রধান চালিকা শক্তি ছিল, হ্যাঁ, কারা শাসন কার্যে ছিল, এইটাই কিন্তু আমাদের প্রথম পত্রের আলোচনা, ঠিক আছে। দ্বিতীয় পত্রে আসো। দ্বিতীয় পত্র হচ্ছে যে এই ভারতে সর্বপ্রথম আমরা যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আসছি, এর আগে মুসলমানরা কিভাবে ছিল, আমরা কি পড়তেছি যে স্বাধীন সার্বভৌম আমরা যে মুসলিম হিসেবে আমরা যেটা দেশ পাইছি, এই দেশটা আগে কাদের আন্ডারে ছিল, এখানে কিভাবে মুসলিমরা শাসন করেছে, পূর্বপুরুষ আমাদের মুসলিম শাসক কারা ছিল, এটা পড়েছি।
এখন দেখো তোমাদের সাল মনে থাকে না। এটার অন্যতম একটা কারণ হচ্ছে যে সরকার চেঞ্জ হয়েছে, এটা ঠিক আছে, বাট প্রেক্ষাপটগুলো কি চেঞ্জ করা সম্ভব? মানে 71 কি তোমরা কি বাদ দিতে পারবা? বা 71-এর যেই 70 সালের নির্বাচন, যুক্তফ্রন্ট নির্বাচন, 69-এর গণ অভ্যুত্থান, তারপরে হচ্ছে যে এই 25 মার্চের কালোরাত্রির যে মানে ভয়াবহ সেই কালোরাত্রি, তারপরে হচ্ছে যে মুজিবনগর সরকার গঠন, এগুলো কি কোনোভাবেই কি তোমরা বাদ দিতে পারবা? এগুলো তো আমরা স্কিপ করতে পারি না, তাই না? এখান থেকে অবশ্যই কোশ্চিন আসবে। হ্যাঁ, এটা বলতে পারো যে মুজিব বন্দনা কেন্দ্রিক আগে যে কোশ্চিন আসতো 3 থেকে 4টা, সেই কোশ্চিন তোমরা আর পাবা না, ঠিক আছে? আচ্ছা দেখো, তোমাদের যেটা বলতেছিলাম যে তোমাদের হচ্ছে সাল মনে থাকে না, এই জন্য বলি যে তোমাদের এই বিশেষ করে আমার ইসলামের ইতিহাসের সংস্কৃতিতে যে 2টা পত্র রয়েছে, 2টা পত্রের প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটার সাথে কানেক্টেড। কিভাবে? প্রথম পত্র দ্বিতীয় পত্রের সাথে কানেক্টেড, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের সাথে কানেক্টেড, দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের সাথে কানেক্টেড। দ্বিতীয় অধ্যায় না পড়লে তৃতীয় অধ্যায় হুট করে ঢুকে গেলে তোমরা অনেক কিছু বুঝবে না। আবার ঠিক সেমভাবে যদি উমাইয়া খিলাফত না পড়ো তাহলে তোমরা আব্বাসী খিলাফতে যে অনেক কিছু তোমরা বুঝবে না, কারণ একটার সাথে আরেকটা কানেক্টেড। উমাইয়া খিলাফত না পড়লে পরবর্তীতে স্পেনে উমাইয়া খিলাফত কীভাবে প্রতিষ্ঠা হলো, কার শাসনামলে, নতুন করে যখন তোমার কাছে সাল আসবে তখন তোমার কাছে নতুন মনে হবে, ঠিক আছে? এই জন্য বলবো তোমরা পড়তে শুরু করলে প্রথম অধ্যায় থেকে পড়া শুরু করবা, ঠিক আছে? তাহলে তোমরা একের পর এক যে ধারাবাহিকভাবে সাল রয়েছে এই সালটা তোমাদের মাথায় থাকবে, ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা পড়তে থাকবা। একটা অধ্যায় মূলত তোমরা প্রথম পত্র আগে পড়বা, তারপরে দ্বিতীয় পত্র পড়বা। তোমাদের যেহেতু পরীক্ষা তোমাদের এখন দ্বিতীয় পত্র, তোমরা অবশ্যই দ্বিতীয় পত্র পড়বা, প্রথম পত্র পড়ার দরকার নেই। তবে দ্বিতীয় পত্র যখন পড়তে যাবা সেই ক্ষেত্রে তোমরা কি করবা, সর্বপ্রথম পড়বা প্রথম অধ্যায়, কারণ প্রথম অধ্যায়ের সাথে দ্বিতীয় অধ্যায় কানেক্টেড সালের দিক থেকে, ঠিক আছে? সালের দিক থেকে কিন্তু কানেক্টেড। কারণ কিভাবে দেখো, আমরা প্রথম মোহাম্মদ বিন কাসিমকে পাচ্ছি, ঠিক আছে? তারপরে আমরা 1000 খ্রিস্টাব্দে কি পাচ্ছি, কোথায় 712-তে আমরা মোহাম্মদ বিন কাসিমকে পাচ্ছি। তারপরে 1000 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদকে পাচ্ছি। তারপরে 1190-র দিকে যে আমরা কি পাচ্ছি, মোহাম্মদ বিন ঘুরিকে পাচ্ছি, মোহাম্মদ ঘুরিকে পাচ্ছি। তাহলে দেখো একটার সাথে আরেকটা কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু সম্পর্কযুক্ত। সেই ক্ষেত্রে তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই মানে প্রথম অধ্যায় আগে পড়বা, তারপর দ্বিতীয় অধ্যায় পড়বা, তারপর হচ্ছে সিরিয়াল মেনটেন করে পড়বা। নতুবা কিন্তু ভাইয়া তুমি হুট করে ঢুকে গেছো একটার মধ্যে, একটা শাসনামলে, তার কিন্তু সালটা মনে থাকবে না, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য শুভকামনা রইল, তোমরা ভালো করে পড়াশোনা করো। আর বিষয় হচ্ছে যে আমাদের যেহেতু এফআরবি কোর্স রয়েছে, এফআরবি কোর্সে যদি তোমরা এনরোল করো তাহলে তোমাদের পরবর্তী পরীক্ষার আগ পর্যন্ত তোমরা কিন্তু আমাদের থেকে দিক নির্দেশনামূলক সকল ক্লাস পাবাই, এবং প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে শুরু করে দ্বিতীয় পত্রের শেষ অধ্যায় পর্যন্ত সলভ করে দেওয়া হবে। তোমাদের বিগত সনের বোর্ড কোশ্চেন, 10 বছরের বোর্ড কোশ্চেন সলভ করা হবে। এছাড়াও তোমরা হচ্ছে যে একমাত্র প্ল্যাটফর্ম এই চলশিখি প্ল্যাটফর্মে তোমরা রিটেন এক্সাম দেওয়ারও সুযোগ পাচ্ছ, ঠিক আছে? তো সব কিছু মিলে তোমরা এখনও যারা এনরোল করো নাই দ্রুত এনরোল করে ফেলবা, ঠিক আছে? তো ঠিক আছে, পরবর্তী কখনো দেখা হবে ইনশাল্লাহ, সে আশা ব্যক্ত করে আজকে ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।